বইটা টপ 100 ঢোকার জন্য মোর দেন এনাফ, এর চেয়ে বেশি কোনো কোর্স সামান্তরিক সূত্রের উপর লাগবে না। এবং আশা রাখি বাংলাদেশে যত ইউটিউব চ্যানেল আছে, যত পেইড কোর্স আছে, এত মোর ডিটেলস, এত মোর ম্যাথমেটিক্স নিয়ে কেউ তোমাকে ফিজিক্সে অ্যাটলিস্ট সামান্তরিক সূত্র এত সময় দিবে না। আমি তারপরও আপলোড করে দিলাম, কারণ আমাদের ড্রিম হচ্ছে বইটা টপ 100। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে অ্যাডভান্স সিরিজের আরেকটি লেকচার নিয়ে। তো আজকে আমাদের টপিক হচ্ছে সামান্তরিকের সূত্র এবং ভেক্টর বিভাজন। তো অ্যাডভান্স সিরিজ আমি প্রতিটি লেকচারের শুরুতে প্রথমে বলে থাকি কোন সিরিজটি কার জন্য, সেটা জানার জন্য তুমি অবশ্যই সার্চ করবে অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট লেকচার সিরিজ বাই মিস্টার এভিএস। তো এই সিরিজটা আসলে করা হচ্ছে বইটা টপ 100 ড্রিমার যারা আছে শুধুমাত্র তাদের জন্য। যে এখানে আমরা মেইনলি যে টপিকটা ধরবো, এই টপিকে আমাদের সিচুয়েশন বেসড লার্নিং গুলো করানো হবে, যে এই টপিকে কি কি সিচুয়েশন তোমার সামনে আসতে পারে, কি কি অ্যাডভান্স সিচুয়েশন তোমার আসতে পারে, এবং পাশাপাশি ফরেন বই এসসি বার্মার ছায়াপথ এখানে সলভ করে দেওয়া হবে। এই যে অ্যাডভান্স সিরিজের আউটপুট। আর যদি বিস্তারিত জানতে চাও, আমার সেই অ্যানাউন্সমেন্ট লেকচার সিরিজটা অবশ্যই দেখে নিয়ে আসবে। ওকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই লেকচারটি আদৌ তোমার জন্য কিনা, বা এই লেকচারটির জন্য তুমি আদৌ ক্যাপাবল কিনা, এটা তোমার নিজেরই বুঝতে সুবিধা হবে। ওকে, তো কথা না বেরিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমে শুরু করব সামান্তরিকের সূত্র। তো দেখো, সামান্তরিকের সূত্র আমরা জানি ভেক্টর রাশি যোগ করার জন্য অনেকগুলো মেথড আছে। তার মধ্যে সামান্তরিকের সূত্র একটা, ত্রিভুজ সূত্রও আছে, ভেক্টর বিভাজনও আছে। ওকে, তারপরে বহুভুজ সূত্র আছে। আমরা সামান্তরিক সূত্রটা পিক করছি কারণ এটা দিয়ে আসলে মূলত ম্যাক্সিমাম প্রবলেম সলভ করা হয়। তো এটা একটু ভালো মতো আয়ত্ত করি। আজকে টপিক এটা আর ভেক্টর বিভাজন। তো দেখো, সামান্তরিকের সূত্রটা বলছে হচ্ছে যে সাপোজ কোন একটা বিন্দু থেকে দুইটা সন্নিহিত বাহু নিব। এটা কি বাহু নিব? সন্নিহিত বাহু নিব। ধরলাম এই বাহুটা পি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে, কিউ ভেক্টরের মান ও দিক প্রকাশ করে। ওকে, এখন যদি একটা সামান্তরিক আমি অঙ্কন করতে চাই, দেখো তো ব্যাপারটা এরকমই হবে। ওকে, একটু বাঁকা হয়েছে স্যার, একটু দেখে নে। ওকে ওকে, তো এই হচ্ছে তোমার সামান্তরিক। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় অবশ্যই কি হয়? সমান হয়। বিপরীত বাহুদ্বয় অবশ্যই কি হবে? সমান হবে। ওকে, আর ধরে নিলাম ভেক্টর দুইটার যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, সেটা হচ্ছে কি আলফা। তো এখন এদের যে লব্ধিটা বের হবে, এটা বের হবে কর্ণ বরাবর। কোন বরাবর? কর্ণ বরাবর। ধরলাম এই কর্ণ লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, তো এখানে সামান্তরিকের সূত্রটা এক মার্কসের জন্য তোমার আসতে পারে, তো সেটা আমি একটু বলে দিচ্ছি। তুমি এভাবে বলবা যে সামান্তরিকের চারটি কৌণিক বিন্দুর যে কোনো একটিতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা ভেক্টর দুইটার মান ও দিক প্রকাশ করলে এবং ওই ভেক্টর দুটি ওই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ওই ভেক্টর দুইটির লব্ধির মান ও দিক প্রকাশ করবে। সবচেয়ে সাবলীল ভাষায় তোমাকে এক্সপ্লেন করা হলো। যদি এই সূত্র নিয়ে আরো ইজিয়ার, আরো সহজ কোনো ব্যাখ্যা চাও, তাহলে তুমি আমার বিগিনার সিরিজ বা রেগুলার সিরিজে তুমি চলে যাবা। অ্যাডভান্স সিরিজে এইটা নিয়ে আর বেশি আলোচনা করা হবে না, কারণ অ্যাডভান্স আলোচনা করা হবে অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে। ওকে, যদি তোমার কাছে আদৌ একটু কষ্ট মনে হয়, তুমি আমার বিগিনার সিরিজের সামান্তরিক সূত্রের লেখাটা দেখে আসো। এখানে সূত্র নিয়ে, সূত্রের প্রমাণ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দেখো, এবার আমরা এই সূত্রে, সামান্তরিকের সূত্রের লব্ধির মান বের করব। কি বের করব? লব্ধির মান বের করব ও দিক বের করব। তো দেখি কিভাবে করা যায়। আমরা এখানে যদি একটা লম্ব টানি, এই বরাবর যদি একটা লম্ব টানি, ধরলাম এই যে তোমার লম্ব। এখন এই যে এদের মধ্যবিত্ত কোণ, এটা যদি আলফা হয় স্যার, তাহলে এই কোণটাও আলফা। ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা ও। আমি নাম দিচ্ছি স্যার, সাপোজ ধরে নাও এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার সি, এইটা হচ্ছে তোমার ডি। ওকে, তো এখন দেখো, তো সামান্তরিকের সূত্রের মান যদি আমরা বের করতে চাই, দেখো অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার, বা এইভাবে না লিখে এভাবে লিখতে পারি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব মানে ওবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। ওকে, অথবা এটা লম্ব এটা ভূমি, যেটা নাও। পর আবার এটাকে ভাঙতে পারি, ওসি স্কোয়ার সমান সমান ওবি মানে হচ্ছে ও এ প্লাস এবি, ও এ প্লাস এবি
হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো আছেই। এখন দেখলাম ওসি মানে আমার লব্ধির মান আর স্কোয়ার, যেটা বের করতে চাচ্ছি। ও এ মানে কিন্তু আমার পি, আর এবির মানটা নাই, এবির মানটা আমি আলাদা সাইড নোট নিচ্ছি। দেখো এবির মানটা এখানে বের করে ফেলি। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, যার থিটার অপোজিটটা কি হয়, লম্ব, এটা হয় ভূমি। দেখো তো আমরা জানি ভূমি হয় সবসময় হয় অতিভুজ দিয়ে কস থিটা, অতিভুজ দিয়ে কস থিটা। এখন দেখলাম এই যে আমার যে অতিভুজ, এটা তো আমার কিউ, কারণ এটা কি হইলে এটাও কিউ, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি কি হবে, অতিভুজ দিয়ে কস থিটা, কারণ আমরা জানি কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব কি হবে, বিসি, বিসি হবে তোমার অতিভুজ দিয়ে সাইন থিটা, কারণ আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। ওকে, এবার শর্টকাট করে ফেলবে, তাহলে সময় বাঁচবে। আর এবির মানটা তাহলে এখানে বসায় দেন, কিউ কস আলফা হোল স্কোয়ার, বিসির মানটা বসায় দেন কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তো এখানে চলে আসবে আপনার, এটা স্কোয়ার করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেভাবে ইচ্ছা করেন। এখানে থাকবে আপনার কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এবার এটা তাকায় দেখেন, এই দুইটার মধ্যে কিউ স্কয়ার কমন যায়, কমন নিলে সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা যোগ করলে কত থাকবে, 1 হলে আসবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটাকে যদি আমরা রুট করে দিই, তাহলে আমরা লব্ধির মান পেয়ে যাব রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। এই যে তোমার লব্ধির মান। এখন দেখো তোমাদের এই প্রমাণটা অনেক ফাস্ট করাইছি, কারণ আমি আগে বলছি এটা অ্যাডভান্স সিরিজ, এটা বিগিনার বা রেগুলার সিরিজ না, এটা একাডেমিক সেশন, এটা শুধুমাত্র টপ 100 এর জন্য বুয়েটের। তো এখানে এই প্রমাণগুলো আমার কাছে এত জরুরি না, কারণ এই সিরিজে যারা আসে তারা এগুলো অবশ্যই জানিয়ে নিয়ে আসছে। তারপর যদি তোমার কাছে মনে হয় স্যার আমি তো বুঝি না, তুমি কাইন্ডলি আমার বিগিনার সিরিজে চলে যাও, আমার রেগুলার সিরিজে চলে যাও, ওখানে এই প্রমাণগুলো খুব ধীরে সুস্থে আর ইজিয়ার ভাবে তোমাকে বোঝানো হয়েছে। ওকে, তো এই পর্যন্ত থাকলো লব্ধির মানটা। এই পর্যায়ে আসলে লব্ধির দিকটা বের করে ফেলি, এটা তো আমরা মান বের করে ফেলছি, এখন দিকটা বের করে ফেলি। তো দিক আসবে কি, দেখো এই যে থিটা ধরছে, তো আমরা দেখতেছি এখানে tan থিটা সমান সমান লম্ব, লম্ব মানে হচ্ছে বিসি, ভূমি মানে দেখতেছি ওবি, তো ওবি কে আবার ভাঙা যায়, ওবি মানে কি ও এ প্লাস এ বি, এই দেখো ও এ প্লাস এ বি, জাস্ট মানটা বসায় দাও। তো সুতরাং tan থিটা সমান সমান বিসি মানে আমরা দেখতেছি বিসি কে কিউ, এই যে বিসি কে কিউ সাইন আলফা, ও এ হচ্ছে আমার পি, আর এ বি দেখো এ বি হচ্ছে কিউ কজ আলফা। এই হচ্ছে তোমার দিকের সূত্র। ওকে, তাহলে মানে দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তখন তার লব্ধির মান হবে এটা, দিকের মান হবে এটা। দিক বের করো, দিক মানে আসলে দেখো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে, এটাই দিক। যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করা যাবে, 20 ডিগ্রি কোণ করা যাবে, এটাই ডিরেকশন। ওকে, জাস্ট অ্যাঙ্গেলটা বের করবো। তো এখানে একটা আমরা ছন্দ সবসময় আমি লিখে দিই, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। যখন তুমি এই সূত্রটা বসাবা, আমাদের যখন অ্যাডভান্স প্রবলেমগুলো আসে তখন আমরা অনেকেই একটু সমস্যা হয় যে কোনটা পি কোনটা কিউ, এটা ধরতে অসুবিধা হয়। এই জন্য আমি সবসময় একটা ছন্দ লিখে দিই সামান্তরিকের সূত্রে, যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। এই ছন্দটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার সামান্তরিকের সূত্রে পি কিউ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, যে কিউ উপরে কে নিচে গুলো ঝামেলা হবে না। জাস্ট এই ছন্দটা মাথায় রাখো, তুমি যার সাথে থিটা ধরবা মানে যার সাথে তুমি অ্যাঙ্গেল ধরবা ওই হচ্ছে তোমার পি, আর আরেকটা যে থাকবে সেটা হচ্ছে কিউ। ওকে, তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এখন দেখো আমরা মেইন লেকচার সিরিজে চলে যাচ্ছি। এটা তো খুবই ফান্ডামেন্টাল ছিল। তো দেখো এখন আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, এদের মধ্যবর্তী কোণ আলফা, আর যে লব্ধিটা বের হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তখন আমরা মাত্রা বের করছি 1 নম্বর, এখানে লিখে দিই 1 নম্বর, লব্ধির মান বের করছি আর ইকুয়ালস টু রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা। আর 2 নম্বর অ্যাঙ্গেল বের করছিলাম বা দিক বের করছিলাম tan থিটা ইকুয়ালস টু কিউ sin আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এই হচ্ছে সূত্র। এখন দুইটা এমসিকিউ তুমি মাথায় রাখো, এটা প্রচুর পরিমাণে আসে। সেটা হচ্ছে দুইটা ভেক্টর দুই যদি সমান হয় লব্ধি একেবারে মাঝখান দিয়ে যাবে। এটা প্রমাণ দেখাবো, একদম 7 নম্বর স্টেপে দেখাবো, প্রমাণ সহ দেখাবো, ম্যাথমেটিক্সে লাগবে। জাস্ট এমসিকিউ হিসেবে লেখা নাও যে দুইটা ভেক্টর যদি সমান হয় একেবারে মাঝখান দিয়ে যাবে।
আর যদি দুইটা ভেক্টরের মধ্যে কোন একটা ভেক্টর যদি বড় হয়, বড় মানে এটা অনেক বড় এটা অনেক ছোট, তাহলে লব্ধি সবসময় বড় বলের দিকে ঝুঁকে থাকবে। এটা নোট করে নিও, নোট করে নিও। এখানে নোট করে দিই যে লব্ধি সর্বদা বড় বলের দিকে ঝুঁকে থাকবে, ঝুঁকে থাকে বা থাকবে। অর্থাৎ যেটা বড় বল সবসময় বড় বলের দিকে লব্ধি থাকবে। যেমন এটা যদি বড় হইতো তাহলে লব্ধি বেরোতে একেবারে এটা ঘেঁষে বেরোতো, কারণ এটা বড়, এটা কাছাকাছি থাকবে, ওর দিকে ঝুঁকে থাকবে। যদি কিউ বড় হইতো তাহলে লব্ধি একেবারে এখান দিয়ে ঘেঁষা যেত, ওর কাছাকাছি ওর দিকে ঝুঁকে থাকবে। আর যদি লব্ধি দুইটা ভেক্টর সমান হয় তখন একদম মাঝখান দিয়ে যাবে, যেটা আমরা প্রমাণ সহ দেখবো। ওকে, তো এই এমসিকিউটা মাথায় রাখবা। 2 নম্বর একটা এমসিকিউ দেখো, খুবই চমৎকার এমসিকিউ। আমি যদি আলফার মান সাপোজ বাড়াতে থাকি, আলফা মান কি করলাম বাড়াতে থাকলাম 10 20 30 40 60, আমরা জানি আলফা বাড়াইলে কজ আলফার মান কমে, কেন? কজ 90 মান 0, কজ 0 ডিগ্রি মান 1। ওকে, তাহলে খেয়াল করো আমি যখন আলফা বাড়াচ্ছি তখন কিন্তু আমার পুরো কজ আলফার মান কমে যেতেছে, কজ আলফা মান কমে যাচ্ছে, কারণ আলফা বাড়াইতে 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 90 করে ফেলছে, কজ 90 ভ্যালু 0, সবচেয়ে কম হয়ে গেছে। তাহলে একটু খেয়াল করো তো, এটা বাড়ানোতে এটা কমে গেছে, এটা কমে যাওয়া মানে কি একটু খেয়াল করো তো, এটা কমে যাওয়া মানে কি cos 90 ভ্যালু 0, 0 হলে পার্টটা পুরা বাদ, দেখো লব্ধির মানও কিন্তু কমে গেল। তাহলে মাথা রাখবা লব্ধির মানও হ্রাস পাবে। তাহলে তোমার এমসিকিউরে কিভাবে আসবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বৃদ্ধি করা হলে, দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বৃদ্ধি করা হলে লব্ধির মান কিন্তু হ্রাস পায়। কেন হ্রাস পায়? এই যে cos আলফার মান হ্রাস পায়, দ্যাটস আমার আর এর মানও হ্রাস পাবে। ওকে, এই দুইটা এমসিকিউ অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, লাগবে। এবার দেখো 2 নম্বর সিচুয়েশন, যদি এরকম হয় একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ একদম খারাপভাবে আছে, যাদের মধ্যবর্তী কোণ আলফা 90, তাহলে এখানে কারা সমকোণে আছে? ভেক্টর দ্বয় সমকোণে। তাহলে প্রশ্ন যদি বলে ভেক্টর দ্বয় সমকোণে, তাহলে মাথা রাখবা আলফা 90। তখন লব্ধির মান কি হবে দেখেন, লব্ধির মান মাথায় রাখবেন আর সমান সমান রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কেন? cos 90 ভ্যালু 0, লব্ধি মান আরো কমে গেছে। ওকে, তো এইটাকে আমরা ছোট্ট করে লিখে দিব আলফা 90, এটা তোমার বোঝার সুবিধার্থে পরীক্ষা লেখার দরকার নেই। আচ্ছা, দিকটা কি হবে, ধরলাম এটা থিটা, তাহলে আমরা জানি tan থিটা সমান সমান চলে আসবে দেখেন sin 90 মান 1 আর cos 90 ভ্যালু 0, তাহলে পুরো পার্টটাই বাদ, তাহলে থাকবে কিউ বাই পি। তাহলে মাথায় রাখবা আলফা 90 এর জন্য এই কনসেপ্ট, ঠিক আছে। এরপর আসো 3 নম্বর আসবে হচ্ছে তোমার, যদি এরকম হয় ভেক্টর দ্বয় পরস্পর একই দিকে আছে, একই দিকে, তাহলে একই দিকে থাকলে আমরা জানি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখতেছি একই দিকে যদি থাকে তাহলে আলফা 0, আলফা 0 হলে দেখো আর এর মান কত আসে, এই cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে থাকবে তোমার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। কেন? আমরা দেখতেছি এখানে cos 0 ডিগ্রি এটা হচ্ছে 1, তো দেখো তো এটাকে লিখতেই পারি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আলটিমেটলি পি প্লাস কিউ, কেন হোল স্কয়ার আর রুট চলে যাবে। তাহলে এইটাকে আমরা বলতেছি সর্বোচ্চ লব্ধি ম্যাক্সিমাম। আমি এগুলো রেড পেন দিয়ে লিখে দিতেছি, যেগুলো রেড বক্স করব এগুলো মুখস্থ রাখতেই হবে, আদারওয়াইজ সামান্তরিকে পড়লে সলভ করতে তোমার ঝামেলা হবে। ওকে, তো আর ম্যাক্স এটাকে আমরা বলি সর্বোচ্চ লব্ধি, সর্বোচ্চ লব্ধি। তাহলে সর্বোচ্চ লব্ধি হওয়ার শর্ত কি, ভেক্টর দুটো একই দিকে ক্রিয়া করতে হবে অথবা এই আলফার মান 0 ডিগ্রি হইতে হবে, তাহলে তুমি ম্যাক্সিমাম লব্ধি পাবা। ম্যাক্সিমাম কেন হয়েছে? কারণ দুইটা তুমি যোগ করছো, তো যোগ করলে তো বৃদ্ধি হবে, ম্যাক্সিমাম হবে, বিয়োগ করলে মিনিমাম হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো কোন দিকে যাবে, লব্ধিটা কোন দিকে যাবে, তো মানটা একটু বসাই দিক বাই করি, tan থিটা sin 0 ডিগ্রি ভ্যালু 0 cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে আসলো p প্লাস কিউ। ওকে, আলটিমেটলি 0 বাই সামথিং 0, তাহলে থিটা ইকুয়ালস টু ক্যালকুলেটর চাপ দাও tan ইনভার্স অফ 0 মানে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি মানে বোঝাচ্ছে লব্ধিটা আসলে তাদের দিকেই যাচ্ছে, কোনো অ্যাঙ্গেল নেই, এদিকেই যাচ্ছে। বাস্তবতা তো তাই, একটা বস্তুকে ধরো না, এটা তোমার একটা বস্তু, এই বস্তুকে দুইজন বল মনে করা টানতেছে, দুইজন ব্যক্তি টানতেছে এদিকে, তাহলে বস্তু তো এদিকেই যাবে, লব্ধিতে এদিকেই যাবে, এটাই তো বাস্তব। ওকে, তো 4 নম্বরটা দেখো, 4 নম্বর যদি এরকম হয় পি এদিকে
কিউ এদিকে। ওকে, এদের মধ্যবর্তী কোণ আলফা 180, অর্থাৎ বল দ্বয় বিপরীত দিকে ক্রিয়া যদি করে তাহলে 180 ডিগ্রি হবে। দুইটা বল দুই দিক দিয়ে যদি টানে, তখন দেখো লব্ধির মান কি আসে, দেখো তখন লব্ধির মান আসে আর সমান সমান রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো কস 180 ভ্যালু যদি বসাও ক্যালকুলেটর আসবে -1, -1 মানে -2pq। সাইড নোট দিয়ে দিচ্ছি, cos 180 ইকুয়ালস টু -1। ওকে, তো এই দেখো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে আসবে a মাইনাস b হোল স্কয়ার আসবে। এবার যেহেতু বিয়োগ করে ফেলছি তাই এখানে আসবে আর মিনিমাম, অর্থাৎ এটাকে এখন বলবো আমরা সর্বনিম্ন লব্ধি, সবচেয়ে কম মান। কেন? বিয়োগ করে ফেলছি, তাহলে এটা চলে আসবে তোমার সর্বনিম্ন মান। এখন তুমি বলতে পারো স্যার এখানে এরকম বাঁকা চিহ্ন দিলেন কেন? এটাকে বলে ডিফারেন্স সিম্বল অথবা এটাকে বলে অ্যাপ্রক্সিমেট সিম্বল আর কি। তো এটার কাজ হচ্ছে কি, এটা ব্যবধান বোঝায় শুধু, কারণ আমি জানি না এখানে পি বড় না কিউ বড়, যে বড় তাকে আগে রাখতে বলছে। ওকে, এই জন্য মাইনাস আর লিখি নাই, কারণ মাইনাসের ক্ষেত্রে ঝামেলা আছে, যদি আগে ছোট মান পরে বড় মান থাকে তাহলে -1 আসবে, এটা করা যাবে না। এখানে সবসময় তাহলে কি করতে হবে, সর্বদা লিখতে হবে বড় মান মাইনাস ছোট মান। ওকে, তাহলে মাইনাস লিখলে অলওয়েজ আগে বড় পরে ছোট। ওকে, যদি এটা বড় হয় তাহলে পি মাইনাস কিউ, আর যদি এটা বড় হয় কিউ মাইনাস পি। আর লব্ধি কোন দিকে যাবে দেখো এবার, tan থিটা সমান সমান কিউ sin 180, sin 180 হচ্ছে 0, ক্যালকুলেটর চাপ দাও, cos 180 ভ্যালু হচ্ছে -1, তাহলে p মাইনাস কিউ, তাহলে p মাইনাস কিউ করলে আবার 0, আবার থিটা ইকুয়ালস টু tan ইনভার্স অফ 0, 0 ডিগ্রি। এখন কোন দিকে যাবে দেখো, এই 0 দ্বারা একটা ঝামেলা আছে, আগেরটা ঝামেলা হয় না কারণ এদিকে গেছে। এটা হচ্ছে 0 দ্বারা বোঝাচ্ছে যে বলটা বড় তার দিকে যাবে। ধরে নাও এখানে হচ্ছে 100 নিউটন, এখানে ঘর্ষণ বল ধরে নাও 10 নিউটন, তা বস্তুতে এই দিকে যাবে, বড় বলের দিকে। তাহলে 0 ডিগ্রি হচ্ছে বড় বলের সাথে, ওকে, অর্থাৎ বড় বলের দিকে যাবে। তাহলে ছোট বলের সাথে কত, 180, কেন? ছোট বল যে দিকে চেষ্টা করছে বস্তু তার উল্টো দিকে চলে গেছে। ওকে, এই বেসিকটা মাথায় রেখো। তাহলে 0 ডিগ্রি কার সাথে, বড় বলের সাথে বা বড় বলের দিকে। আর যদি বলে 180 ডিগ্রি বা বিপরীত দিকে তাহলে ছোট বলের দিকে। ওকে, জিনিসটা একটু নোট করে নাও। 0 ডিগ্রি মানে বোঝাচ্ছে লব্ধি সবসময় বড় বলের দিকে যাবে, আর ছোট বলের সাথে 180 ডিগ্রি, অর্থাৎ ছোট বলের বিপরীত দিকে যাবে। আমি মুখে যেটা বলছি এটা তোমরা একটু সুন্দর মতো নোট করে নাও। ওকে, তো স্ক্রিনশট দিয়ে এই পর্যন্ত নোট করো। ওকে ওকে, তো এখন দেখো আমাদের মোটামুটি 4টা সিচুয়েশন হয়ে গেছে। এখন এই 2, 3, 4 মিলে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসবো। দেখো এটা প্রচুর পরিমাণে অ্যাডমিশনে আসে। তো সেটা হচ্ছে কি, দেখো 5 নম্বর সিচুয়েশন যদি এরকম হয় যে আমি তোমাকে বললাম আর ম্যাক্স, এই আর ম্যাক্স মানে আমরা জানি পি প্লাস কিউ, এটাকে একটু স্কোয়ার করি। তো তাহলে কি স্কোয়ার করলে কি আসবে দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আবার সিমিলারলি আর মিনিমাম কে একটু স্কোয়ার করবো, মিনিমাম মানে ধরে নিলাম পি মাইনাস কিউ, ধরে নিলাম পি বড়, এটাকে স্কোয়ার করো, করলে আসবে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এরপর দুইটা একটু যোগ করে দাও তো, যোগ করলে দেখো তো কি আসে, আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার সমান সমান এইটা আর এটা চলে গেল, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, একসাথে কমন নিয়ে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার লিখে দিলাম। এখন দেখো একটু আগে একটা সাইড নোট নিছিলাম, আলফা 90 এর ক্ষেত্রে ছিল রুট অফ পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। দেখো সিচুয়েশন নাম্বার 2 আলফা 90 এর ক্ষেত্রে, তো এটাকে একটু স্কোয়ার করি। তো দেখো তো পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার পরিবর্তে কি লিখতে পারি, আর আলফা 90 হোল স্কোয়ার। তাহলে সুতরাং আমার নতুন একটা সূত্র, এটাকে তুমি কম্বো প্যাকেজ বা ককটেল ইকুয়েশন যাই বলো, রেডিমেড সূত্র তুমি একটা পেয়ে গেলা। এটা তোমার মুখস্থ রাখতেই হবে, রাখতেই হবে, যে সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি, এবং এইটা কখন, এটা হচ্ছে ভেক্টর দ্বয় যখন সমকোণে ক্রিয়া করে। মাথা রাখবা, ওয়ার্ডগুলো খুব সেন্সিটিভ। ছোট্ট করে আলফা 90 লেখার কারণ আছে, পরিচয় উল্টাপাল্টা করা যাবে না। এই আলফা 90 মানে বুঝাতেছে ভেক্টর যখন সমকোণে তখন যে লব্ধিটা বের হয়েছিল এই হচ্ছে তোমার সেই লব্ধি। ওকে, তাহলে প্রশ্ন বলা থাকবে সর্বোচ্চ লব্ধি এত, সর্বনিম্ন লব্ধি এত, তাহলে ভেক্টর দ্বয় সমকোণে থাকলে লব্ধি বলের মান কত, একটা অঙ্ক শেষ। অথবা তোমাকে বলবে সর্বোচ্চ লব্ধি এত,
ভেক্টর দ্বয় সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান এত, তাহলে সর্বনিম্ন লব্ধি কত? অনেকভাবে তোমার আসবে ম্যাথগুলো, ম্যাথ তো করবই। ওকে, তো হচ্ছে 5 নম্বরটাও স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপর দেখো 6 নম্বর সিচুয়েশন। 6 নম্বর সিচুয়েশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ভেক্টরের ভিতর যত কঠিন অঙ্ক পাবা দেখবা ম্যাক্সিমাম এই 6 নম্বর সিচুয়েশন নিয়ে। মানে তোমার যে অঙ্ক তোমার কাছে মনে হবে কঠিন, স্যার বুঝতেছি না, কনফার্ম থাকবা 6 নম্বর মেথড দিয়ে সহজে করা যায়। ওকে, তো দেখো মেথডটা কি। এবার তুমি নদী নৌকায় যাও, বৃষ্টির অঙ্কে যাও, এটা সব জায়গায় লাগে, সব জায়গায়। পি কিউ দুইটা ভেক্টর, এখন ধরো না লব্ধি একেবারে খাড়া, তাহলে এখানে আলফা জানি না, কিন্তু এখানে দেখতেছি থিটা 90। কি 90? থিটা 90। তাহলে থিটা 90 মানে কে সমকোণে থাকবে? লব্ধি সমকোণে থাকবে, মাথা রাখবা। আর আলফা 90 মানে কে সমকোণে থাকবে? ভেক্টর দ্বয় সমকোণে থাকবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। ভেক্টর দ্বয় সমকোণে থাকলে আলফা 90, সিচুয়েশন নাম্বার 2 চলে যাবা। আর লব্ধি সমকোণে থাকলে থিটা 90, সিচুয়েশন নাম্বার 6 চলে আসবা। ওকে, এই দুটো জিনিস সুন্দর মতো মাথা রেখো। এখন আসো, এখানে আমরা দেখতেছি থিটা 90, তাহলে আমরা এখানে লিখতেই পারি tan 90 বা tan থিটা সমান সমান কি? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তো এখন tan 90 ভ্যালু আমরা জানি কি? অসংজ্ঞায়িত, মানে 1/0, অথবা লিখতে পারি sin 90 বাই cos 90, sin 90 মান 1, cos 90 ভ্যালু 0। ওকে, যেভাবে ইচ্ছা ক্যালকুলেশন করতে পারো। তো এখানে আসবে তোমার কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। তো বজ্র গুণন করো, পি প্লাস কিউ cos আলফা ইকুয়ালস টু 0, সুতরাং এখানে চলে আসলো cos আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। এই সূত্রটা আমার নদী নৌকার পিএইচডি সিরিজ অলরেডি, অ্যাডভান্স সিরিজ অলরেডি আপলোড হয়ে গেছে। তো ওইখানে আমি সরাসরি এই সূত্রগুলো অ্যাপ্লাই করছি। আমি বলে দিয়েছিলাম যে তোমরা যদি না জেনে থাকো সামান্তরিকের সূত্রগুলো দেখে আসবা। ওকে, তো এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবা অ্যাডমিশনে, বাট বোর্ডে যদি আসে এই প্রমাণটা একটু করে আসবা। ওকে, তো এখন দেখো, এখন আরেকটা মান বাকি, আমার লব্ধির মান বের করতে হবে। আর রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। দেখো cos আলফা পরিবর্তে কি লাগবে? মাইনাস পি বাই কিউ, মাইনাস পি বাই কিউ। কি হবে? এই কিউ চলে গেল, তাহলে দাঁড়াইলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার। তা দেখো তো লব্ধির মান কি দাঁড়ালো? কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এটা হচ্ছে লব্ধির মান। কখনকার লব্ধি? যখন থিটা 90, মাথা রাখবা থিটা 90 হলে এটা সরাসরি এখন অ্যাপ্লাই করে দিতে পারবা। লব্ধি মানে রুট অফ কি স্কয়ার মাইনাস পি স্কয়ার। আর যদি আলফা 90 হইতো তাহলে রুট অফ পি স্কয়ার প্লাস কি স্কয়ার। একটু ডিফারেন্স আছে, এই জন্য ছোট ছোট নোট করে দিছি থিটা 90 আলফা 90, যাতে আপনার ব্রেনে সহজে সেট করতে সুবিধা হয়। ক্লিয়ার? তো এই 6 নম্বর সিচুয়েশনে দুটো অ্যাভেলেবেল ইউজ আছে। আমি যখন সরাসরি এটা লিখবো তখন আবার বলো না এটা কোথা থেকে আসছে। সামান্তরিকের সূত্রের অ্যাপ্লিকেশন প্রত্যেকটা চ্যাপ্টারে আছে। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর দেখো সিচুয়েশন নম্বর 7। আচ্ছা, সিচুয়েশন নম্বর 7-এ তোমাকে বলছে যদি এরকম হয় যে এইদিকে হচ্ছে পি, এইদিকে হচ্ছে পি, অর্থাৎ কিউর মানও পি, পি এর মানও পি, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এখন তোমাকে জিজ্ঞাসা করবে লব্ধির মান কত আর এই অ্যাঙ্গেলটা কত। এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে লাগে, 7 নম্বরটা প্রচুর পরিমাণে। তো সরাসরি মুখস্থ রাখো, তাহলে তোমার এমসিকিউ সলভ করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো দেখো লব্ধির মান কিভাবে করব। তো লব্ধি মান আসবে আর সমান সমান দেখতেছি রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কিউর পরিবর্তে লিখবো পি স্কয়ার, আবার পি ইন্টু পি 2p স্কয়ার cos আলফা। ওকে, তো কমন নাও, দেখো পি স্কয়ার প্লাস পি স্কয়ার কত হবে? এই দুটো মিলে 2p স্কয়ার। 2p স্কয়ার একবারে কমন নিয়ে নিলাম, একটা লাইন একটু কম করলাম, 1 প্লাস cos আলফা আসবে। তো 1 প্লাস cos আলফা সূত্র কি? 1 প্লাস cos twice theta সূত্র কি? 1 plus cos twice theta 2 cos square theta। ওকে, তো এখানে দেখো সেম মানটা বসাবো 1 plus cos, কিন্তু এখানে আছে আমার আলফা, কিন্তু সূত্রের 2 লাগবে, এজন্য আমরা নিচে একটা 2 দিলাম, আবার সূত্রের 2ও নিয়ে আসলাম, তাহলে তো সমস্যা হলো না।
এবার আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আলফা বাই 2। তাহলে আমরা এখানে দেখতেছি যে থিটার পরিবর্তে আসতেছে কি, আলফা বাই 2। তাহলে এখানে সূত্রটা আসবে 2 cos স্কয়ার আলফা বাই 2। ওকে, তো এই মানটা এখানে বসায় দিই 2p স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার আলফা বাই 2। যারা এই সূত্রগুলো জানেন না, ভয় পান না, আপনাদের ত্রিকোণমিতিতে এগুলো সব ডিটেলস আসবে, অথবা এসএসসি তে অ্যাডভান্স যেগুলো ছিল যে প্রমাণ করেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, খুঁজে দেখেন এই প্রমাণগুলো ছিল। ওকে, এগুলো ইন্টারমিডিয়েট সূত্র হিসেবে আসবে। তৈরি হয় না, যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি ত্রিকোণমিতিতে অবশ্যই আসবে, আর যারা জানেন তারা তো বুঝতে পারতেছেন কি হইতেছে এখানে। এবার দেখেন রুট করেন তো, 2 2 4, রুট করলে কত 2, পি স্কয়ারকে রুট করলে কত পি, cos স্কয়ার রুট করলে আসবে cos। বাস এই সূত্রটা আমি অধিকাংশ জায়গায় অ্যাপ্লাই করি। তো অনেকেই বলে থাকেন যে স্যার এই সূত্রটা কোথা থেকে পেলেন, এই দেখেন প্রমাণটা সামান্তরিকের সূত্রে। ওকে, তো এখন থেকে জিজ্ঞাসা করবেন না যে দুইটা বল যদি সমান হয় এই সূত্রটা কেন লিখলাম। এটা লিখলে স্যার অনেক সময় লাগবে ম্যাথ করতে, আমি দেখাবো ম্যাথমেটিক্সে। এটা করলে 1 মিনিটে অঙ্ক শেষ, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক শেষ করতে পারবেন। ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স অ্যাডমিশনে কোনো সময় ক্যালকুলেটর অ্যালাউ হবে না। ওকে, তো এই ফরম্যাটটাও প্রচুর পরিমাণে লাগবে, অবহেলা করার কোনো সুযোগ নেই। নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এখন আসো আরেকটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে এটার দিক তো বের করিনি, এটা তোমার আসবে, এটা তোমার 2 মার্কসের জন্য আসবে। আমি প্রশ্নটি লিখে দিই যে দেখাও যে দুটি সমান ভেক্টরের লব্ধি সর্বদা তাদেরকে সমদ্বিখণ্ডিত করে। এটা 2 মার্কসের জন্য আসবেই, তো প্রমাণটা ভালো মতো খেয়াল করেন। ওকে, তো দেখেন এটার সলিউশন। তো দুইটা ভেক্টর বলছে সমদ্বিখণ্ডিত করে, মানে কি লব্ধি একেবারে মাঝখান দিয়ে যাবে, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা জানি আসলে মাঝখান দিয়ে যাবে। তো দেখি কিভাবে প্রমাণ করব। আমরা জানি tan থিটা সমান সমান q sin আলফা। তো q এর জায়গায় এখন লিখবো p, কারণ আমরা জানি p q সমান। তাহলে এখানে আসবে p, q এর জায়গায় আবার p cos আলফা। এবার একটু খেয়াল করেন, p sin আলফা, এখান থেকে p কমন নিলাম, 1 প্লাস cos আলফা, জাস্ট p কমন নিলাম, p চলে গেল। এখন দেখেন 1 প্লাস cos আলফা একটু আগে প্রমাণ করলাম, বা একটু আগে আপনার সূত্রটা দেখাইছি, এখানে চলে আসবে 2 cos স্কয়ার আলফা বাই 2, একটু আগে এখানে দেখাইছি, আর সাইড নোট দিলাম না। এবার এই সূত্র যারা জানেন না তারা একটু খেয়াল করেন, sin 2 থিটা, সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা, এটা হচ্ছে তোমার সূত্র। ওকে, ত্রিকোণমিতি আসবে, ভয় পান না, আস্তে আস্তে আপনারা এগুলো জেনে ফেলবেন। এখন আসেন সাইন, এখানে আছে কি আমার আলফা, কিন্তু দেখতেছি আমার সূত্রের 2 লাগবে, তাই এখানে সূত্রের 2 তো লাগবেই, আর 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমার থিটা হিসেবে কাজ করতেছে কি স্যার, আলফা। তাহলে সূত্রে কি দাঁড়ালো, 2 sin থিটার জায়গায় আলফা বাই 2 cos আলফা বাই 2, দ্যাটস ইট। ওকে, এই মানটা এখানে একটু বসায় দেন, দেখেন কি আসে, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। তাহলে কি হলো দেখেন, 2 চলে গেল, থাকলো তাহলে শুধুমাত্র sin আলফা বাই 2, একটা cos এখানে cos স্কয়ার, আরেকটা cos চলে যাবে, থাকবে আরেকটা cos নিচে থাকবে cos আলফা বাই 2। তাহলে সুতরাং দেখেন তো কি দাঁড়ালো, tan থিটা sin থিটা বাই cos থিটা, তাহলে এখানেও আসবে tan থিটা। তাহলে এখানে আলটিমেটলি তাহলে কম্পেয়ার করলে বলতে পারি থিটা ইকুয়ালস টু কি, আলফা বাই 2। তাহলে বলে দেবে হ্যাঁ থিটা আলফার একদম অর্ধেক কোণ করে যাবে। তারপর তুমি একটা ফিনিশিং লাইন দিয়ে দিবা যে সুতরাং দুটি সমান ভেক্টরের লব্ধি সর্বদা তাদেরকে সমদ্বিখণ্ডিত করে বলে প্রমাণিত বলে ফিনিশিং দিয়ে দিবা। ওকে, এভাবে তোমার প্রমাণটা আসবে, আর এইটা সরাসরি মুখস্থ রাখবে এমসিকিউর জন্য। তুমি যখনই দেখবা দুইটা বল সমান, তোমাকে বলবে লব্ধি কোন দিকে যাবে, তুমি সরাসরি বলে দিবা মাঝখান দিয়ে যাবে। যদি অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি, তুমি বলবা 30 ডিগ্রি কোণ করে যাবে, অর্ধেক করে চলে যাবে। ওকে, এইটা তোমার 7 নম্বর অপশন, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তাহলে সামান্তরিকের সূত্রের মোটামুটি আমাদের থিওরিটিক্যাল লেকচার কমপ্লিট। এই 7টা সূত্র যদি তুমি ভালো মতো মাথায় রাখতে পারো, তাহলে তুমি যে কোনো অ্যাডভান্স প্রবলেম, যে কোনো ফরেন বই ইজিলি ক্র্যাক করতে পারবা। এই 7টা মেথড মুখস্থ রাখতেই হবে। ওকে, তো এখন আমরা চলে যাব ভেক্টর বিভাজন, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করব। তো দেখা হবে।
তো ভেক্টর বিভাজনে কি বলছে, তো ভেক্টর বিভাজনের প্রমাণটা একটু দেখি। তো খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়েতে দেখাবো, খুবই দুই লাইনে ম্যাথ শেষ। দেখো আমি ধরে নিলাম এই দিকে হচ্ছে আমার পি ভেক্টর এক্স অক্ষ বরাবর, আর এই দিকে হচ্ছে আমার কিউ ভেক্টর। আচ্ছা একটা জিনিস বলে রাখি, ভেক্টর চিহ্ন কখনো এটার মাঝখানে হয় না, এটা স্ট্যান্ডার্ড না। বাট তুমি যদি দাও এটা খুব মারাত্মক ভুল এরকম কিছু না, তবে উত্তম না দেওয়াটাই উত্তম। আমিও রেফার করবো, দিও না, দিলে তোমার ভুল হবে না, কাইটা দেবে, ব্যাপারটা এরকম না। অনেক সময় চিত্রে সুন্দর করে প্রদর্শন করার জন্য মাঝখানেও দিতে পারি আমরা, ওটা এত মানে স্ট্রং কোনো ভুল হবে না আর কি। ওকে, তবে গুড প্র্যাকটিস একদম কর্নারে দেওয়াটা। যাই হোক, এখন দেখেন আমি ধরে নিলাম একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, সরি একটা ভেক্টর ধরে নেন এদিকে কাজ করতেছে, ধরলাম সেই ভেক্টর হচ্ছে আর। এই এক্স অক্ষের সাথে কত কোণ করে কাজ করতেছে, ধরলাম এটা এক্স অক্ষ, ধরলাম এটা কি ওয়াই অক্ষ, ধরে নিলাম। ওকে, আর এক্স অক্ষের দিকে যে ভেক্টরটা কাজ করতেছিল তার মান ছিল পি, যে ভেক্টরটা কাজ করতেছিল তার মানটা হচ্ছে কিউ, আর এই দিক দিয়ে যেটা কাজ করতেছিল সেটা হচ্ছে আর। তো এবার একটু খেয়াল করেন তো, আমি ধরে নিলাম বা এটা থিটা না ধরে এটা এভাবে ধরতে পারি, এটা ধরে নিলাম আলফা, আর এটাকে ধরে নিলাম কি বিটা, ধরে নিলাম আমি এখানে দেখতে পারতেছি চিত্র অনুসারে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90। তাকে দেখেন, কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষ অবশ্যই 90 ডিগ্রি। এখন খেয়াল করেন, এটা যদি বিটা হয় তাহলে এটাও মাস্ট বি বিটা। কেন বিটা? একান্তর কোণ, সহজ হিসাব। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি, এই যে 90, অথবা আলফা প্লাস বিটা যাই বলো। ওকে, তো এখন আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করি। দেখো এক লাইনে এই সূত্র প্রমাণিত, সাইনের সূত্র প্রয়োগ করে। তো সাইনের সূত্র প্রয়োগ করলে কি হবে দেখো, আমি যদি পি নেই, পি, এই পি এর বিপরীত কোণ হচ্ছে বিটা, তাহলে আসবে তোমার সাইন বিটা সমান সমান। যদি আমি এবার কিউ নিই, আমরা জানি এটা যদি কিউ হয় তাহলে মাস্ট বি এটাও কিউ, কেন সমান ও সমান্তরাল, ঠিক আছে। তাহলে এটা হবে কিউ, কিউর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে নিব সাইন আলফা। এরপর নিব আর, যদি আর নেই, আর এর বিপরীত কোণ কোনটা দেখো 90, তাহলে আসবে সাইন 90। ওকে, তো বিপরীত কোণ চিনার আরেকটা উপায় আছে, তুমি যেই ভেক্টর নিয়ে কাজ করবা এটা দেখো কানেক্টেড এই কোণের সাথে এই কোণের সাথে, ওর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এইটার বিপরীত কোণ হবে এটা। আবার দেখো কিউ কানেক্টেড বিটার সাথে আর 90 ডিগ্রির সাথে, ওর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে কিউর বিপরীত কোণ এটা। সিমিলারলি দেখো ও কানেক্টেড বিটা আর আলফার সাথে, ওর সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে আর এর বিপরীত কোণ হচ্ছে এটা। ওকে, এভাবে আমরা শর্টকাট বের করি। এখন সাইন 90 মান কত স্যার? 1, তো সরাসরি আর লিখে দিতেই পারি আমি। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখেন, পি ইকুয়ালস টু আর সাইন বিটা এবং কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। ওকে, তো দেখেন আমি এখন এই আলফাটা এই বিটাটাকে ভাঙবো, বিটা ইকুয়ালস টু দেখেন তো কি পাওয়া যায়, সাইন বিটা মানে কি লেখা যায় 90 ডিগ্রি মাইনাস আলফা। তো সাইন 90 বিজোড় গণিত কি হয়ে যাবে কস, তাহলে চলে আসলো আর কস আলফা। ওকে, এখন পি যে এই বরাবর যে মানটা পাইছি পি, এটা কোন অক্ষ বরাবর ছিল এক্স, তাই আমি বলতে পারি এই আর এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ এটাকে আমরা বলি আনুভূমিক উপাংশ। কি বলি? আনুভূমিক উপাংশ। ওকে, আর এই যে কিউ, কিউ মানে কোন অক্ষ দিয়ে গেছে ওয়াই, খাড়া উপরের দিকে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছিলাম। ওকে, এটা কত আসছিল আর সাইন আলফা। এই আর ওইটা কি উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ। এখন অনেকের কাছে এই টার্মটা একটু ঝামেলা হয় যে স্যার উপাংশটা কি। দেখো উপাংশ জিনিসটা এত কঠিন কিছু না। অনেকে বলবে যে গাছ ছায়া যদি একটু কাট করে রাখো এখানে যে ছায়া পড়বে ছায়াটি উপাংশ, এত জটিল করার কিছু নেই, সিম্পল চিন্তা করো। আমার কাছে মার্কার আছে, এই মার্কারটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, কয়টা উপাংশ হয়েছে? দুইটা উপাংশ হয়েছে, একটা বাম হাতে একটা ডান হাতে, শেষ। উপাংশ মানে অংশ। ওকে, তাহলে তুমি একটা ভেক্টর ছিল মাঝখান দিয়ে, তুমি তো এটাকে ভেঙে ফেলছো, কোন দিকে ভাঙছো? এক্স অক্ষ বরাবর, আর কোন দিকে ভাঙছো? ওয়াই অক্ষ বরাবর। তাহলে এটা হবে তোমার এক্স অক্ষ বরাবর উপাংশ, যাকে বলতেছে আনুভূমিক, এটা হবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, যাকে বলতেছে উল্লম্ব উপাংশ। ওকে, এই ভেক্টর বিভাজনের
আরো ইজিয়ার, আরো সহজ সমাধান, আরো ডিটেইলস লেকচার, প্র্যাকটিক্যাল সহ যদি দেখতে চাও তাহলে আমার বিগিনার সিরিজ আর রেগুলার সিরিজে চলে যাও। সেখানে আরো ধীরে সুস্থে আস্তে আস্তে পড়ানো হয়েছে। অ্যাডভান্স সিরিজে লেকচার প্যাটার্নটা একটু ভিন্ন। এটা ট্রেডিশনাল কোনো ওয়ে না, এটা শুধুমাত্র বুয়েট টপ 100 এর জন্য তৈরি করা। এই জন্য একটু ফাস্ট এবং একটু টাফ হইলেও চেষ্টা করি মিনিমাম টাইম এটা শেষ করার জন্য। ওকে, যদি তোমাদের প্রমাণটা খুব দরকার হয় তাহলে তুমি আমার বিগিনার সিরিজে চলে যাও অথবা রেগুলার সিরিজ। ঠিক আছে, যাই হোক, আশা রাখি প্রমাণটা বুঝতে পারছেন। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে, তো এখানে একটা ছন্দ লিখতে ভুলে গেছি, একটু লিখে নেন। ভেক্টর বিভাজনের ছন্দ হচ্ছে যার সাথে থিটা সে কস থিটা, বিপরীতটা সাইন থিটা। ওকে, একটু মাথায় রেখেন, এটা কিন্তু আবার সামান্তরিকের সাথে মিক্স করে ফেলেন না। সামান্তরিকের ছিল যার সাথে থিটা সে পি, বিপরীতটা কিউ। আর এটা হচ্ছে যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, বিপরীতটা সাইন থিটা। যেমন 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 দেখেন তো, ধরে নেন সাপোজ এখানে একটা ভেক্টর আছে, সাপোজ যেরকম একটা ভেক্টর আছে, ধরলাম এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, আর ধরলাম এটার সাথে থিটা, এটা ধরলাম আর। এখন দেখেন তো, এই যে অ্যাঙ্গেল কার সাথে, ওর সাথে না, তাহলে যার সাথে থিটা এটা হবে কি আর কস থিটা, বিপরীতটা কি হবে আর সাইন থিটা। দেখতে যেরকমই হোক, এটা হচ্ছে বেসিক। আবার যদি এরকম হইতো ওর সাথে থিটা, তখন এটা হয়ে যেত আর কস থিটা, এটা হয়ে যেত আর সাইন থিটা। ওকে, এই ছন্দটা মাথায় রেখো, তাহলে তোমার আর অ্যাঙ্গেল নিয়ে ঝামেলা হবে না। তো স্ক্রিনশট দিয়ে একটু নোট করে নাও। ওকে ওকে, তো এখন আসো এই ভেক্টর বিভাজনের কিছু অ্যাপ্লিকেশন দেখি, প্রচুর পরিমাণে আসে। কয়েকটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য কালেক্ট করছি। এক নম্বরে তোমাকে বলবে লন রোলার, লন রোলার বা এভাবে মাথায় রেখো, ব্যক্তির থেকে, ব্যক্তির থেকে ছোট বস্তু, বস্তু। ওকে, তাহলে দুইটার যে কোনো একটা হয় লন রোলার বলবে, অথবা ব্যক্তির থেকে মানে যে ধাক্কা দিবে তার থেকে যে কোনো ছোট বস্তু যদি হয়। এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা দেখবো যে এই দুইটা জিনিসকে বা টানা সহজ নাকি ঠেলা সহজ দেখা দেবো। আমি ধরে নিলাম এটা একটা লন রোলার। লন রোলার মানে হচ্ছে কি, ওই যে রাস্তার পিচ ঢালাই দেয় যে গোল চাকতিটা থাকে, এটা রোলার বলে, রোলার। অথবা স্টেডিয়ামে যে পিচ ঢালাই দেয় এটাকে রোল, কি বলে, লন রোলার বলে আর কি। তো এই লন রোলার জাস্ট সিম্পলি রিপ্রেজেন্ট করলাম। ধরলাম তাকে এবার টানা হচ্ছে, ব্যাপারটা বুঝে নাও, ভালো মতো খেয়াল করো, গাইডে বা বইতে এভাবে ডিটেলসে বলা নাই, ভালো মতো খেয়াল করো। টানা মানে এদিকে, ধরলাম এদিকে আমি অ্যাপ বলে টানতেছি। এখন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কোন একটা তলের, কোন একটা তলের ঘর্ষণ বল ধরে নাও এম, তাহলে ওজন কোন দিকে, নিচের দিকে, তাহলে ক্রিয়া নিচের দিকে, অবিলম্বিত প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া বল কোন দিকে, উপরের দিকে। এই তলের ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তখন তুমি বলছিলা ঘর্ষণ বল মানে এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, মিউ ইন্টু কি আর। তাহলে আমরা বলতে পারি এফ সমানুপাতিক আর। তার মানে যদি আর এর মান বাড়াইতে পারো ঘর্ষণ বল বেড়ে যাবে। আর এর মান কিভাবে বাড়াবো, একটু বেসিকটা ক্লিয়ার রাখি। দেখো নিউটনীয় বলবিদ্যায় তো বিস্তারিত আসবেই, জাস্ট একটু সিনারিও দেখো, একটু সিনারিওটা বুঝে নাও। এখন ধরে নাও আমি নিচের দিকে আরেকটা ফোর্স করলাম, এই দিকে, এই যে একজন মনে করে এই দিক থেকে আরেকজন ফোর্স করতেছে, ধরে নাও সেটা এফ, তাহলে এফ ওই দিকে কাজ করতেছে। এখন দেখো তো এম জি আর এফ নিচের দিকে ক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া কোন দিকে আসবে, উপরের দিকে। এখন তুমি একটা বস্তুকে এইভাবে ঠেলা দিয়ে রেখে দিছো, বস্তু নিচেও যাচ্ছে না উপরেও যাচ্ছে না, তার মানে উপরে বল আর নিচে সব বল পরস্পর কি সমান, এই জন্য সে বসে আছে। তাহলে বলতে পারি উপরের বল আর নিচের সব বল পরস্পর সমান। এখন সামান্তরিক, একটু আগে পড়লাম, সামান্তরিক বলছে একই দিকে থাকলে কি করো, যোগ, তাহলে উপরের বল আর নিচের এফ প্লাস এম জি সর্বদা সমান। এইভাবে আমরা দেখো আর এর মান বাড়ায় ফেলতে পারি। আগে শুধু ছিল এম জি, আর ইকুয়ালস টু এম জি, এখন আর ইকুয়ালস টু এফ প্লাস এম জি। আর কিন্তু বাড়ানো কমানো যায়। আর বাইরে গেলে দেখো ঘর্ষণ বল বেড়ে যাবে, ঘর্ষণ বল বাড়লে কিন্তু টানা কঠিন। আর যদি কমা যায়, ঘর্ষণ বল কমা যাবে, তখন টানাটা সহজ। এই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। তো এখন যদি বলে টানা সহজ না ঠেলা সহজ, তুমি মাথায় রাখবা যে কোন ক্ষেত্রে দেখবা আর এর মান কমে, কারণ আর কমে গেলে ঘর্ষণ কমে যাবে, তখন বলবো আচ্ছা তাহলে এটা সহজ। ঠিক আছে, এবার দেখো ব্যাখ্যাটা ইজিলি বুঝতে পারবা। এখন দেখো বস্তুর ওজন কোন দিকে, নিচের দিকে, এই আর কোন দিকে, উপরের দিকে। ধরে নাও
সাপোজ ও এই এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে থিটা। তো এই ভেক্টরকে এখন দুই ভাগে ভাগ করি। দেখো তুমি একটা বস্তুকে টান দিছো এইদিকে, টান দিছো এইদিকে, বস্তু তার এদিকে যাবে না, যাবে কোন দিকে? সামনে। এখন কোয়েশ্চেন হলো তুমি একটা কখনো চিন্তা করছো কিনা, দেখো যে একটা বস্তু এখানে আছে, আমি এইদিকে টান দিছি, বস্তু এদিকে যাবে। আচ্ছা একটা বস্তু এদিকে আছে, আমি এদিকে টান দিছি, সে এদিকে আসবে। তাহলে একটা বস্তু মনে করো এইভাবে আছে, আমি এইদিকে টান দিছি, সে তো এদিকে যাওয়ার কথা, কিন্তু সে তো যায় না, সে তো উপরে যায় না, যায় অনেক জোরে টান দিল, ওটা ভিন্ন কথা। তুমি যখন এদিকে টান দিলা একটা বস্তুকে অ্যাঙ্গেল করে, ধরো না রশি নিয়ে বা কোনো কিছুতে টান দিলে, সে উপরে না যেয়ে কিন্তু তোমার সামনের দিকে যাচ্ছে। তার মানে আমি কনফার্ম হয়ে গেলাম আমার এই বলের কোনো একটা উপাংশ বা কোনো একটা অংশ এই দিকে কাজ করছে, নাহলে তো বস্তু যাওয়ারই কথা ছিল না, কারণ আমার তো এদিকে বলই নাই। যেহেতু এদিকে যাচ্ছে আমি কনফার্ম এদিকে একটা বল কাজ করতেছে। তাই সেই বলটাকে ভেক্টর বিভাজন বলছে, যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, এটা হচ্ছে স্যার সাইন থিটা। তাহলে তোমার বল এখন দুই ভাগে ভাগ হয়েছে, এই এফ কস থিটা তোমার সামনে নিয়ে যেতেছে, আর এফ সাইন থিটা তোমাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বস্তুটাকে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার সিনারিও। এখন দেখো তো এখানে আর এর মান কত হবে। দেখো উপরে কয়টা বল পাইলাম? দুইটা, নিচে কয়টা? একটা। তুমি যখন এভাবে টান দিছো, বস্তু তো উপরে যায় নাই, বস্তু তার মাটি ভেদ করে নিচে যায় নাই, তাহলে উপরের সব বল নিচের সব বল পরস্পর কি সমান। তাহলে বেসিকটা কি দাঁড়ালো? উপরে সবগুলো একই দিকে আছে, তো সামান্তরিক বলছে একই দিকে থাকলে যোগ করো, করলাম যোগ। উপরের সব বল আর নিচের সব বল পরস্পর কি সমান। তাহলে আর ইকুয়ালস টু কি আসলো দেখো তো, mg মাইনাস এফ সাইন থিটা। দেখো যখন রোলারটা লন রোলারটা শুধু বসা ছিল, দেখো যখন শুধু বসা থাকবে তখন নিচের দিকে কাজ করবে কে? mg। উপরে কাজ করবে কে? আর। তখন আমরা বলছি আর ইকুয়ালস টু mg। কিন্তু যখন তুমি টান দিলে দেখো আর ইকুয়ালস টু mg মাইনাস এফ সাইন থিটা, মানে আগে ছিল mg, এখন mg থেকে কিছু একটা মান বিয়োগ হয়েছে, তার মানে আর এর মান কমে গেছে। এখন তুমি বলবা যেহেতু আর এর মান কমে গেছে, তাহলে ঘর্ষণ বলের মানও কমে গেছে, তাহলে সুতরাং টানাটা সহজ। তাহলে কে তোমাকে টানাটা সহজ করছে? এই যে তোমার বলের এফ সাইন থিটা উপাংশ অবিলম্বিক প্রতিক্রিয়া বলের মান কমিয়ে দিয়ে ঘর্ষণ বল কমিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই তোমার কাছে টানা সহজ মনে হচ্ছে। বুঝতে পারছি? আমি মুখে যে কথাটা বলছি এটা জাস্ট বাংলা লিখে দিবা, আমি তাও আরেকবার রিপিট করতেছি। তুমি বলবা যে কোনো বস্তুকে আনুভূমিকের সাথে থিটা কোণে টানা হলে প্রযুক্ত বলের আনুভূমিক উপাংশ তাকে সামনে নিয়ে যাবে এবং উল্লম্ব উপাংশ তাকে হালকা করবে। তারপর তুমি চাইলে চিত্র এঁকে ইকুয়েশন দেখাইতে পারো, দেখানোর পর তারপর তুমি এটা লিখতে পারো যে আমরা জানি এফ সমান মিউ আর, এফ সমানুপাতিক আর। বলো যেহেতু প্রযুক্ত বলের এফ সাইন থিটা আমার অবিলম্বী প্রতিক্রিয়া বল কমিয়ে দিয়েছে, তাই ঘর্ষণ বল কমে গেছে, সুতরাং কোনো বস্তুকে টানাটা সহজ, ফুল মার্কস পাবা। ওকে, এখন চলে যাব ঠেলাটা কেন কঠিন। দেখো তার আগে একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এখন দেখো এই পাশগুলো মুছে ফেলে, এগুলো লাগবে না। তো এখন দেখো যদি বলি এবার ঠেলা হচ্ছে, ঠেলা হচ্ছে, তো ঠেলা হলে কি হবে দেখো তো। ঠেলা মানে কি? এই বরাবর ধাক্কা দেওয়া, পুশ করা। ওকে, তো এই বরাবর তুমি ধাক্কা দিবা, কেন্দ্র বরাবর ধরে নাও, কত বলে ধাক্কা দিতেছো? এফ বলে ধাক্কা দিতেছো। তো এই বরাবর ধাক্কা দেওয়া মানে কি? আমি এই বরাবর এটাকে বর্ধিত করতেই পারি, কোনো সমস্যা নেই। তো দেখো তো এই বস্তুর ওজন কোন দিকে? নিচে। ক্রিয়া নিচের দিকে, প্রতিক্রিয়া সবসময় কোন দিকে? উপরের দিকে। এখন দেখো তুমি অ্যাঙ্গেল যে কোনো একটা সাথে ধরে নিতে পারো, তোমার ইচ্ছা। যেমন দেখো এখানে থিটা না ধরে তুমি এটাও থিটা ধরতা, তখন তো এইদিকে আসতো এফ কস থিটা, এদিকে আসতো এফ সাইন থিটা। ওকে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সেম রেজাল্টই আসবে। এখন তুমি যেটার সাথে ধরো, আমি আবার আনুভূমিকের সাথেই ধরলাম, ইচ্ছা তুমি চাইলে খাড়া ধরতে পারো। এখন যেহেতু আনুভূমিকের সাথে ধরছি, তাহলে আমরা জানি যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, আর এই দিকে কাজ করবে হচ্ছে সাইন থিটা। তাহলে তোমার বল এখন দুই ভাগে ভাগ হয়েছে, সাইন থিটা নিচে নিয়ে গেছে মানে ওজন বাড়ায় দিছে, আর কস থিটা তোমাকে সামনে নিয়ে যাচ্ছে। ওকে, তো এখন দেখো তো আর এর মান কত? দেখলাম উপরে মাত্র একটা বল, নিচে কয়টা বল? দুইটা বল। এখন তুমি যখন বস্তুকে ঠেলো, বস্তু উপরেও যায় না, বস্তু নিচেও যায় না, তার মানে উপরের সব বল নিচের সব বল পরস্পর সমান, এই জন্য উপরেও নিতে পারে না, নিচেও নিতে পারে না। তাহলে শর্ত মতে উপরের সব বল আর নিচের দুইটা সব একই দিকে, তাহলে সামান্তরিক বলছে যোগ করে দাও, বাস যোগ করে দিলাম। এখন দেখো যখন লন রোলারটা শুধু বসে ছিল তখন আর ইকুয়ালস টু কিন্তু mg ছিল, কিন্তু এখন দেখো mg প্লাস এফ সাইন থিটা, তার মানে আর বাড়ায় দিছে, আর বাড়ায় দিছে মানে কি ঘর্ষণ বল বাড়ায় দিছে, তাই ঠেলা সহজ।
তাহলে আরটা কে বাড়াইছে? এই যে তোমার বলের এফ সাইন থিটা উপাংশ ওজন বা অবিলম্বিত প্রতিক্রিয়া বলের মান বাড়িয়ে দিয়েছে, তাই ঘর্ষণ বলের মানও বেড়ে গেছে। এই জন্য কোনো বস্তুকে ঠেলা কঠিন। একটা কমন ব্যাখ্যা, টানা সহজ না ঠেলা সহজ, তুমি এইভাবে চিত্র এঁকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা দিবা। ম্যাথ করতে যাও না, কারণ ম্যাথ এইখানকার অন্তর্ভুক্ত না। ম্যাথ করবো আমরা নিউটনের বলবিদ্যায়, যে ওর এক্সিলারেশন কত, 1 সেকেন্ড পর কত দূর যাবে, ঘর্ষণ বল থাকলে কি হবে, বিস্তারিত আলোচনা আসবে। ওকে, তো ভেক্টর চ্যাপ্টারে এতটুকু বন্ধু রাখলে না, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এখন একটা চমৎকার জিনিস দেখাবো, যেটা হয়তো কেউ তোমাকে কখনো বলে নাই। একটু ভালো মতো খেয়াল করো। আমি একটা হেডলাইন দিচ্ছিলাম, ব্যক্তির থেকে ছোট বস্তু। এখন আমি যদি একটা ছোট বস্তুকে ধাক্কা দিই, তাহলে আমি দেখতেছি ঠেলার থেকে টানা সহজ। কিন্তু এখন যদি আমার থেকে বড় বস্তু, ধরুন একটা বড় আলমারি নিচ্ছি, বড় একটা আলমারিকে ঠেলা সহজ নাকি টানা সহজ? চিন্তা করো তো। ছোট বস্তুর ক্ষেত্রে কিন্তু টানা সহজ, আর বড় আলমারিকে টানো তো দেখি দেখি টানো, সম্ভব? সম্ভব না। তা নোট করে নিতে হবে এই কন্ডিশনটা কার জন্য? ব্যক্তির থেকে ছোট বস্তুর জন্য। যদি ব্যক্তির থেকে বড় বস্তু চলে আসে, তখন কিন্তু আবার ঠেলাটা সহজ, জাস্ট ঠেলতে থাকবে, ঠেললেই চলে যাবে, টানতে পারবো না, টানাটা অনেক কঠিন। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এবার চলে যাব 2 নম্বরে, নৌকার গুণ টানা। দেখি কি বলছে নৌকার গুণ টানা। আচ্ছা, তো দেখো, আমি ধর, তোমরা হেডলাইন দাও নৌকার গুণ টানা বা নৌকার গুণ, বাস। তো ধরে নাও এটা হচ্ছে তোমার একটা নদী, জাস্ট কল্পনা করো, ইমেজিন এইখানে একটা নৌকা আছে, কেউ একজন এই পার থেকে বসে টানতেছে, এফ বলে, আর কেউ একজন এই পাশে বসে টানতেছে, এফ বলে। দুজনে এফ বলে টানতেছে। একবার ধরে নাও এই রশি দিয়ে টানতেছে, আরেকবার ধরে নাও এই রশি দিয়ে টানতেছে, দুটো ভিন্ন ভিন্ন ঘটনা। তো ধরে নিলাম প্রথম ব্যক্তি, এটা ধরে নিলাম দ্বিতীয় ব্যক্তি। তো প্রথম ব্যক্তি যে কোণ উৎপন্ন করছে, এই কোণটা ধরলাম θ1, দ্বিতীয় ব্যক্তি যে কোণ উৎপন্ন করছে সেটা ধরে নিলাম θ2, দুজনে একই বলে টানতেছে। এখন তোমাকে বলবে এই যে নৌকার যে রশিটা না, এই রশিটাকে বলি গুণ। সহজ কথা, গুণ বা রশি বলি। তুমি দেখো যে তুমি যদি সদরঘাট বা আদার্স টার্মিনালে যাও, দেখবা যে যে লঞ্চ গুলো থাকে বড় রশি দিয়ে পেঁচানো থাকে স্থির রাখার জন্য, ওটাকে গুণ বলে আর কি। যাই হোক, এত কমপ্লেক্স করার কিছু নেই। তো এখন তোমাকে বলবে যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, কোন ব্যক্তির ক্ষেত্রে নৌকাটি আগে নদী পার হবে, অথবা কোন ব্যক্তির ক্ষেত্রে নৌকাটি দ্রুত সামনের দিকে যাবে। দুইটা প্রশ্ন হইতে পারে। তো বেসিকটা খেয়াল করো। এই দেখো, এই দিকে হচ্ছে আমার এফ, ধরে নিলাম এটা আমার থিটা, তাহলে যার সাথে থিটা সে হচ্ছে কস থিটা, বিপরীতটা সাইন থিটা। তাহলে দেখো, এই যে তোমার যে প্রযুক্ত বল দুইটা উপাংশ, এফ কস থিটা কি করতেছে দেখো, নৌকাটিকে সামনের দিকে নিয়ে যেতেছে। এফ সাইন থিটা কি করতেছে দেখো, নৌকাটিকে এই যে প্রস্থের দিকে নিয়ে যেতেছে, ওকে, মানে নদী পার করতেছে। তাহলে এখন যদি তোমাকে বলে কার ক্ষেত্রে নদী তাড়াতাড়ি পার হবে, তুমি দেখবে এখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি কার ক্ষেত্রে এই বরাবর বলটার মান বেশি, যার বেশি সে তার নৌকাটা তাড়াতাড়ি যাবে। এখন দেখো দুজনের বলতেছে, কিন্তু অ্যাঙ্গেলটা কি ভিন্ন। এখন দেখতেছে এদিকে পার করতেছে গ্যাপ সাইন থিটা। এখন ভালো মতো একটু খেয়াল করো, সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। তাহলে আমরা দেখতেছি দুজনের বল যেহেতু সেম, তাহলে এই সাইন থিটার মান যার বেশি তার বলটা বেশি হবে। এখন সাইন থিটা কার মান বেশি, যার অ্যাঙ্গেল বেশি। দেখো যার অ্যাঙ্গেল বেশি তার মানটাই বেশি হবে। ওকে, তাই দেখো তো এখানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির মধ্যে দেখলাম প্রথম ব্যক্তির অ্যাঙ্গেলটা বেশি, অর্থাৎ প্রথম ব্যক্তির রশ্মি বা গুণটা ছোট, তাই তার অ্যাঙ্গেলটাও বেশি। অ্যাঙ্গেল বেশি হওয়ার কারণে এই এফ সাইন থিটার মান বেশি হয়ে গেছে। তাহলে ব্যাখ্যাটা কি দিবা, যেহেতু প্রথম ব্যক্তির এফ সাইন থিটা মান অর্থাৎ নদী পারের দিকের মান বেশি হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তাই প্রথম ব্যক্তির ক্ষেত্রে নৌকাটি তাড়াতাড়ি নদীর পাড়ের দিকে যাবে। ওকে, আমি মুখে যা বলতেছি এগুলো স্ক্রিনশট দিয়ে নোট করে নিয়ে, ঠিক আছে, নিজের ভাষা এক্সপ্লেন করবেন, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখন যদি বলে না কার নৌকা সামনের দিকে যাবে, তখন আপনি দেখবেন যে কার ক্ষেত্রে এই মানটা বড়। তাকায় দেখলাম দুইজনেরই এফ সমান, তাহলে দেখবো এখন কার কস থিটার মান বড়। তাহলে আমরা এখানে লিখবো cos 0 ডিগ্রি ভ্যালু 1 আর cos 90 ডিগ্রি ভ্যালু 0। তাহলে আমরা দেখতেছি যার অ্যাঙ্গেল কম
যার অ্যাঙ্গেল কম তার মানটা বেশি। তার মানে দেখো তো এখানে অ্যাঙ্গেল কম দ্বিতীয় ব্যক্তির, কেন তার রশির দৈর্ঘ্য বা গুণের দৈর্ঘ্য বেশি। তাহলে যার অ্যাঙ্গেল কম তার এই দিকের cos থিটা অর্থাৎ f cos থিটার মান বেশি। তাহলে যদি বলে কার ক্ষেত্রে নৌকাটি দ্রুত সামনের দিকে যাবে, তখন বলবা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে নৌকাটি দ্রুত সামনের দিকে যাবে, আর প্রথম ব্যক্তির ক্ষেত্রে নৌকাটি দ্রুত নদীর পাড়ের দিকে যাবে। ওকে, এই হচ্ছে তোমার নৌকার গুণটা, একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট এটাই। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো এখন দেখবো হচ্ছে ট্রলির হাতল টানা। ট্রলির হাতল টানা। আচ্ছা, আমরা যখন দেখবো ট্রলি টানি, ট্রলি ব্যাগ, তখন দেখবো হাতলটা একটু লম্বা করে টানি, টানতে একটু সহজ হয়। কেন হয় এই ব্যাখ্যাটা তোমাকে দিতে বলবে, যে ট্রলির হাতল লম্বা করে টানা সহজ কেন। তো দেখো, তো আমরা এখানে দেখতেছি যে সাপোজ জাস্ট সিম্পল একটা ট্রলি আঁকতেছি, এত জটিল করার কিছু নাই। ধরে নাও সাপোজ এইভাবে তুমি একটা ট্রলিকে টানতেছো, ধরুন এদিকে একটা চাকা আছে। ওকে, সিম্পল একটা চিত্র আঁকলাম। জানো চিত্রটা সুন্দর হয় নাই, তোমরা সুন্দর মতো এঁকে নিতে পারো। আমার চিত্র সুন্দর হওয়ার দরকার নেই, আমার কনসেপ্টটা সুন্দর হইলে হইলো। দেখো এবার, এখন ধরে নাও তুমি ট্রলিটাকে এদিক দিয়ে টানতেছো, জাস্ট ইমেজিন মাঝখান দিয়ে টানি, তো ধরে নাও জাস্ট ইমেজিন তুমি এভাবে টানতেছো। কত কোণ করে টানতেছো? ধরে নাও তুমি θ1 করে টানতেছো। তো বেসিকটা দেখো তো, আবার আগের মতো সেম নৌকার গুণ টানার কনসেপ্ট সেম। ধরলাম থিটা, তো যার সাথে থিটা সে হবে cos থিটা, এদিকে হবে sin থিটা। ওকে, তো এখন দেখো তো ট্রলি দিয়ে আমরা কোন দিকে নিয়ে যাই? অবশ্যই সামনের দিকে, উপরে তো আর নিই না। তো দেখো সামনের দিকে সহজে নিয়ে যেতে হলে আমার এই f cos থিটার মান বড় হইতে হবে। ওকে, তো দেখো ধরে নাও প্রথমে হাতলটা ছোট ছিল, পরে তুমি হাতলটা টাইনা লম্বা করে ফেলছো। তো টাইনা লম্বা করলে কিরকম হবে একটু দেখো তো, আমি জাস্ট অ্যাঙ্গেলটা এইভাবে দেখাই। ধরে নাও হাতলটা প্রথমে ছোট ছিল, ওকে, অ্যাঙ্গেল কত ছিল θ1, পরে হাতলটা করে ফেলছো অনেক বড়, অনেক বড় করে ফেলছো, অ্যাঙ্গেল হয়ে গেছে θ2। তোমার ফোর্স কিন্তু চেঞ্জ হয় না, কেন? ছোট হাতল অবস্থায় তুমি যে ফোর্স দিছো, বড় হাতলও সেম ফোর্সে দিছো, দিয়ে দেখছো আরে হাতল বড় করলে দেখি সহজ হয়। কেন সহজ হয়? দেখো এফ তো তোমার সেম কনস্ট্যান্ট। এখন আমরা জানি যার ক্ষেত্রে অর্থাৎ ছোট হাতলের ক্ষেত্রে যদি cos থিটা বড় নাকি বড় হাতলের ক্ষেত্রে cos থিটা মান বড়, এটা দেখবো। যে ক্ষেত্রে cos থিটা মান বড় সেই ক্ষেত্রে এই দিকের ফোর্সটা বেশি হয়ে গেছে, এই জন্য সহজ। তো দেখো এবার আমরা এখানে একটু আগে ব্যাখ্যা দিচ্ছি, cos 0 ডিগ্রি ভ্যালু 1, cos 90 ভ্যালু হচ্ছে 0। তাহলে ম্যাক্সিমাম হবে যখন অ্যাঙ্গেলের মান মিনিমাম হবে, অর্থাৎ অ্যাঙ্গেল যত ছোট করে দিবা এই দিকের cos থিটার মান তত বাড়বে, আর এই বল বাড়া মানেই তখন সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা দেখলাম হাতলটা যখন ছোট ছিল তখন থিটার মান বড়, হাতলটা যখন বড় হয়েছে তখন থিটার মান ছোট হয়ে গেছে। আর আমরা জানি থিটা কমলে cos থিটা মান বেড়ে যায়। cos থিটা যেহেতু বেড়ে গেছে, সুতরাং আনুভূমিক দিকে f cos থিটা মান বেড়ে গেছে, তাই হাতল লম্বা করে টানাটা সহজ। ওকে, তো মুখে যা বলছি ভিডিও পজ করে সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে না। ওকে ওকে, তো এরপরে আসেন, এরপর আপনার জন্য আমরা নিয়ে আসছি হাঁটার মেকানিজম দেখবো। হাঁটা, আমরা যে রাস্তায় হাঁটি সেটা দেখো। হাঁটা, তো ধরে নাও সাপোজ তুমি এভাবে হাঁটতেছো রাস্তায়, জাস্ট ইমেজিন এভাবে হাঁটতেছো। এভাবে হাঁটতে দেখো তোমার ফোর্স কোন দিকে? ক্রিয়ার নিচের দিকে, প্রত্যেকটা কোন দিকে? উপরের দিকে। কিন্তু সাধারণত আমরা তো এইভাবে হাঁটি না, আমরা কখনো এভাবে হাঁটি না। দেখো তো আমরা কখনো এভাবে হাঁটি? এভাবে হাঁটি কখনো? এভাবে হাঁটি না। আমরা কি করি? হাঁটার সময় দেখবো পায়ের মধ্যে একটা অ্যাঙ্গেল দিই, অ্যাঙ্গেল এই যেভাবে। জাস্ট চিন্তা করো, আমি একটু ইয়ে দিয়ে দেখাই। জাস্ট ইমেজিন, মনে করো এটা তোমার তল, তুমি হাঁটবা। হাঁটার সময় কখনো এইভাবে এইভাবে হাঁটি না, হাঁটার সময় আমরা অবশ্যই একটা অ্যাঙ্গেল করে, যে অ্যাঙ্গেল করে ফোর্স করে আবার আরেকটা বাঁধি, মানে মাটিকে একটা অ্যাঙ্গেল করে তির্যক ভাবে একটা ফোর্স দিই। ওকে, নিজে একটু হাঁটার সময় চিন্তা করো, তুমি যখন হাঁটো দেখবা পা উঠানোর সময় তোমার এই
পায়ের একদম সামনের অংশ অ্যাঙ্গেল করে তারপর তুমি সামনে দিয়ে গেছো। একটু দেখো, প্র্যাকটিক্যালি দেখো, এখনই এটা দেখো। তো ব্যাপারটা হবে এরকম, তাহলে দেখো, তাহলে ব্যাপারটা হবে এরকম যে তুমি একটু তির্যক করে ফেলছো, সরি বাস। তাহলে আমরা এখানে এঁকে ফেললাম যে তুমি যখন হাঁটবা এই যে এখন অ্যাঙ্গেল করে ফোর্স দিচ্ছ, মনে করো এইদিকে অ্যাঙ্গেল করে ফোর্স দিলাম, ধরলাম ক্রিয়া এটা, তাহলে আমার প্রতিক্রিয়াও এটা, ধরলাম প্রতিক্রিয়া, ধরলাম আর, ক্রিয়া ধরলাম এফ। আমরা জানি এফ আর আর পরস্পর সমান, কেন? ক্রিয়া আর প্রতিক্রিয়া, মানে বাহ্যিক কোনো ফোর্স নাই। ধরে নিলাম এই এক্স অক্ষের সাথে কত কোণ করে ফোর্স দিছো? থিটা। তাহলে দেখো তো সামনের দিকে কাজ করবে কে? আর কস থিটা। এদিকে কাজ করবে কে? আর সাইন থিটা। তাহলে একটু খেয়াল করো তো, আমরা যখন হাঁটি আমাকে সামনে নিয়ে যায় কে? আমার অবিলম্বিক প্রতিক্রিয়ার আর কস থিটা উপাংশ সামনে নিয়ে যায়, আর আর সাইন থিটা আমাকে একটু হালকা করে। ওই যে ইয়ার লন রোলারের মতো সেম কনসেপ্টটা, উপরে ফোর্স মানে ওজন একটু হালকা হয়ে গেছে, ঘর্ষণ বল কমায় দিবে। ওকে, তো সিমিলারলি এই একই জিনিস সাইকেলের প্যাডেল, সাইকেলের প্যাডেল আমরা যখন চাপ দিই তখন কি হয় দেখো, সেম কনসেপ্ট, একই ব্যাখ্যা, চিত্র আঁকা দরকার নেই। এটা তো মনে করো সাইকেলের প্যাডেল, এইভাবেই তো থাকে, তাই তো? তখন ধরলাম এটা আমার সাইকেলের প্যাডেল, এখন তুমি ফোর্স করলা কিভাবে? এই যে এইভাবে ফোর্স করে তুমি নিয়ে গেলা, নিয়ে আবার কিন্তু এইভাবে একটা ফোর্স করি, আবার যখন নিচে আসে আবার কিন্তু নিচে দিই। ওকে, তাহলে যখন উপরে আসে তখন এভাবে ফোর্স দিই, যখন নিচে আসে তখন এভাবে ফোর্স দিই, তার মানে সবসময় অ্যাঙ্গেল করে ফোর্স দিই। তো সেম কনসেপ্ট, জাস্ট ইমেজিন করো না এটা তোমার সাইকেলের প্যাডেল ছিল, জাস্ট ইমেজিন তুমি দিছো এদিকে ক্রিয়া, তোমার আসছে কি? প্রতিক্রিয়া, ধরে নাও এফ। এখন অ্যাঙ্গেল কত করে পাইছো? প্রতিক্রিয়া থিটা। তাহলে সেম, যার সাথে থিটা সে কস থিটা, বিপরীতটা সাইন থিটা। খুব একটা কঠিন কিছু না স্যার এগুলো। তা দেখেন তো সাইকেলের প্যাডেলে যখন আপনি ক্রিয়া করছেন, প্রতিক্রিয়া পাইছেন, কোন উপাংশ সামনে নিয়ে গেছে? এফ কস থিটা আপনাকে সামনে নিয়ে গেছে। বুঝতে পারছি? একই কনসেপ্ট, একই। ক্লিয়ার? তো মুখে যা বলছেন একটু সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারেন, আপনার বইতেও লেখা আছে। তো জাস্ট একটু বুঝাই দিলাম, আপনার বইটা রিডিং করলে এবার আপনি সুন্দর মতো হ্যান্ড নোট করে নিয়ে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে চলে যাব। এরপরে তোমার জন্য নিয়ে আসছে হচ্ছে আনত তল। দেখো এবার আনত তলের কনসেপ্টটা, যদিও 9-10-এ করছো, যারা অ্যাডভান্স পড়াশোনা করছো তারা অবশ্যই করে নিছো এটা। দেখো ব্যাপারটা, একটা ব্লক মনে করো উপরে আছে, সে নিচে যাবে। তো ঘটনাটা আমি একটু তোমাকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। যে সাপোজ এখান থেকে এই পেজটা নিলাম, সাপোজ ইমেজিন, জাস্ট ইমেজিন এখানে একটা ডাস্টার আছে। ক্লিয়ার? আমি একটা বই নিলে বেটার হয়, বই তো পাচ্ছি না এখানে। ওই ধরো আমি যে একটা বই, র্যান্ডম একটা বই পেলাম, তো এই যে এখানে মনে করো ডাস্টারটা আছে, এটা যে ইনিশিয়াল পজিশন দেখেন। ওকে, তো ইনিশিয়ালি কোথায় ছিল? ধরে নিলাম ইনিশিয়ালি সে এখানে ছিল এম, ওজন কোন দিকে? নিচের দিকে। এই দেখেন ইনিশিয়ালি এখানে ছিল। এখন এটাকে আস্তে আস্তে উপরে উঠাবো, এই দেখেন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, সে কিন্তু পড়তেছে না, পড়তেছে না, পড়তেছে না, এখনো পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই, এখনো পড়ে নাই, এখনো পড়ে নাই, এই পড়া শুরু হয়ে গেল, পড়া শুরু হয়ে গেল। তার মানে দেখো এটা আস্তে আস্তে উপরে উঠাতে 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 এইখানে ধরে নাও সাপোজ এখানে নিয়ে আসছি আমরা, এই অ্যাঙ্গেলে আমরা নিয়ে আসছি। ওকে, কিন্তু ওজন এখনো কোন দিকে? নিচের দিকেই কিন্তু কাজ করবে। ঠিক আছে, ব্যাপারটা একটু এবার বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি দেখছো একটা অ্যাঙ্গেল পর্যন্ত পড়ে নাই, এরপর পড়া শুরু হয়েছে, ওই অ্যাঙ্গেলের নাম কি, ওই অ্যাঙ্গেলের কাজ কি, এগুলো আমরা নিউটনের বলবিদ্যা দেখবো, এটা আমার এই চ্যাপ্টার অন্তর্ভুক্ত না। আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আমি তো বস্তুকে টাচই করলাম না, জাস্ট নিচের বইটা উপরে উঠাই দিলাম, সে একা একা পড়ে গেল, তার ফোর্সটা করছে কে? আমি তো ফোর্স করি নাই। এই জিনিসটা আমরা এখানে দেখবো, কে তাকে নিচে নামা নিয়ে আসলো। তো দেখো আমি যখন উপরে উঠে এলাম, এম জি নিচের দিকে পড়তেছে পড়তেছে, আমরা জানি এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা মাস্ট বি কি? থিটা। কিভাবে থিটা আমি আলাদা নোট করে দিচ্ছি দেখেন, যাতে সামনে আর এই প্রবলেমটা না হয়। ধরে নেন এই যে এটা আপনার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে, এম জি, এটা কত ডিগ্রি?
90°। ওকে, আমি এই দিকে এই যে এই তলের সাথে লম্ব করে একটা বা একটা দাগ টানলাম। এখন এই কোণটা কত? এটা থিটা, এটা 90, তাহলে 180 থেকে দুইটা বাদ দাও, আবার চলে আসবে 90° মাইনাস থিটা। এখন তাকায় দেখলাম আরে এই কোণটাও তো 90, তাহলে 90 থেকে এটা বাদ দাও না, দেখো 90 মাইনাস 90 মাইনাস মাইনাস প্লাস থিটা, এটা চলে গেলে দেখো ফাইনালি থিটা। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। তাহলে এটা থিটা হলে এটা থিটা, এটা মুখস্থ রেখে দেওয়া, প্রমাণ এখানে দেখা দিচ্ছি। এখন দেখো একটুকে দেখলাম ভেক্টর যার সাথে থিটা সে কি cos থিটা, তাহলে এইদিকে কাজ করবে তোমার mg cos থিটা, আর এই যে এইদিকে এটার সাথে সমকোণে কাজ করবে তোমার mg sin থিটা। তাই দেখো তো ও যে নিচে নামছে কার জন্য নামছে? তার ওজনের এই mg sin থিটা উপাংশের কারণে সে নিচে নামা শুরু করছে, তোমার বল লাগেনি, তার নিজের ওজনের উপাংশের কারণে। তাহলে এমসিকিউ যদি আসে তল বরাবর কোন উপাংশের জন্য আসে, তুমি বলবা ওজনের mg sin থিটা, যদি এটা থিটা। আমরা অলওয়েজ এটাকে অ্যাঙ্গেল ধরে সলভ করব, এটাকে ধরে করব না। ওকে, একটা মেথডে শিখো। এখন দেখো তলের উপর ক্রিয়া কত পাইছি? mg cos থিটা, তাহলে প্রতিক্রিয়া কত পাবো? দেখো তো প্রতিক্রিয়া বল, দেখো উপরের একটা বল, এই পাশের একটা বল। ডাস্টারটা কিন্তু নিচের দিকে পড়ছে, ডাস্টার কিন্তু এভাবে উপরও যায় না, আবার বইয়ের নিচেও আসে না, তার মানে উপরে বল আর নিচের বল সমান ছিল, এই জন্য উপরও যায় না নিচেও যায় না, জাস্ট নিচে পড়া শুরু করে দিচ্ছে। তাহলে তোমার এখানে অবিলম্বিক প্রতিক্রিয়া কত আসবে? তুমি বলবা স্যার এখানে আসবে mg cos থিটা। এই দুটো এমসিকিউ আসবেই তোমার, নিউটনের বলবিদ্যা তো লাগবেই, জাস্ট এখানে বেসিক মাথা রাখবা। আনত তলের ক্ষেত্রে যদি যায় mg sin থিটা নামায় দিবে, আর অবিলম্বিক প্রতিক্রিয়া কত? mg cos থিটা। ওকে, এই আনত তলের কনসেপ্ট স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আমরা রাখছি তোমাদের জন্য সরল দোলক। সরল দোলক দেখেন এবার, তো সরল দোলকের ক্ষেত্রে আমরা কি করব? সরল দোলক দেখেন এবার, সরল দোলকের কনসেপ্ট মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, এটা এক একটা চ্যাপ্টারে কিন্তু আছে, এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার আছে, মানে ভেক্টর বিভাজন পুরা হোল ফিজিক্সে লাগবে বিভিন্ন চ্যাপ্টারে, তো এটা এক লেকচারে নিয়ে আসতেছি। দেখো ধরে নাও এটা একটা রশি দিয়ে একটা ছোট্ট ইট বাইরে রাখছে, এটাকে বলে সরল দোলক। এর চেয়ে বেশি এই চ্যাপ্টার জানার দরকার নাই, এটা পর্যাবৃত্ত গতি ডিটেলস লেকচার আসবে। শুধু সরল দোলকের উপর তুমি 2 থেকে 3 ঘন্টা লেকচার পাবা। এখন দেখো এই সরল দোলকটাকে উপরে উঠাই নিলাম, ধরে নিলাম কত ডিগ্রি কোণে উঠাইলাম? থিটা। আচ্ছা দেখো তো বস্তুর ওজন কোন দিকে? নিচের দিকে। ধরুন আমি এইভাবে রেখে দিচ্ছি, ব্যাপারটা একটু বুঝানো, আমি প্রথমে এইভাবে রেখে দিচ্ছি, ওর ভর কত? m। তাহলে ওজন কোন দিকে? এইটার ওজন নিচের দিকে। এই যে রশির যে টান, টান আছে না? টান অবশ্যই আছে, টান নিয়েও নিউটনের বলবিদ্যা বিস্তারিত লেকচার আসবে, আপাতত মাথা রাখো রশির টান কোন দিকে? উপরের দিকে। ওজন কোন দিকে? নিচে। আর ইট তো নিচে নামতেছে না, তাহলে উপরে বল আর নিচের বল সমান, ও ব্যালেন্স, টি ইকুয়ালস টু mg। তাহলে এখানে মাথা রাখবা টি ইকুয়ালস টু কি? mg। এইখানে কিন্তু এখানে টান কত? একটা কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন, আমি যখন এটাকে ছেড়ে দিব ও তো এইদিকে চলে আসবে, কে নিয়ে আসবে? এই দুটো কোয়েশ্চেন আমরা দেখবো। এখন দেখো ওজন কিন্তু এখনো খাড়া নিচের দিকে অলওয়েজ, জাস্ট এটাকে একটু বর্ধিত করে দাও। এখন দেখলাম এটা থিটা হলে এটাও থিটা, কেন? অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আর একটু আগে দেখলাম ভেক্টর বিভাজন যার সাথে থিটা সে হচ্ছে cos থিটা, এটার সাথে সমকোণে দেখো লম্বভাবে কে কাজ করবে? sin থিটা। তাহলে এখন তুমি অবশ্যই বলতে পারো যে সরল দোলকের বস্তুটাকে এদিকে কে নিয়ে আসে? তুমি বলবা ওই যে আনত তলের মতো mg sin থিটা নিয়ে আসে। তাহলে mg cos থিটা কি করছে? mg cos থিটা নেওয়ার চেষ্টা করছে এইদিকে, রশির টান তাকে ব্যালেন্স করে দিছে। তাহলে এই ক্ষেত্রে রশির টান কত হবে? বলবা স্যার এই ক্ষেত্রে রশির টান t equals to mg cos থিটা। এখানে রশির টান কত? t equals to mg। এই ছোট ছোট প্রশ্ন পারবা না, যেখানে টান কত এখানে টান কত, কে এই সরল দোলকের সামনে নিয়ে আসবে? বলবা mg sin থিটা। ওকে, তো এটাকে তোমার প্রত্যয়নী বলা বলে, তো এগুলো এই ভেক্টরে পড়ার দরকার নেই, পর্যাবৃত্ত গতিতে আসবে, জাস্ট তোমার ভেক্টর বিভাজন অ্যাপ্লিকেশন গুলো তোমাকে দেখা দিচ্ছে। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসো আরো কয়েকটা প্রবলেম আছে, যে সাপোজ তোমাকে বলছে যে তুমি একটা নদীর ভিতর কোন একটা নৌকা ছিল, মনে করো সাপোজ এইভাবে চিন্তা করি, একটা নৌকা ছিল, একটা নদী মনে করো, ঠিক আছে? তো এই নৌকাটিকে এই দিকে
এক ব্যক্তি ধরে নাও প্রথম ব্যক্তি টানতেছে কত বলে এফ বলে, এই দিকে আরেকজন টানতেছে দ্বিতীয় ব্যক্তি কত বলে এফ বলে, সেম বলে টানতেছে কত কোণ করে, ধরে নিলাম এটাও থিটা এটাও থিটা, অর্থাৎ দুজনে সেম কোণে টানতেছে আনুভূমিকের সাথে, তার মানে দুজনের রশির দৈর্ঘ্যটাও সেম। ঠিক আছে, ধরে নিলাম, আরো কমপ্লেক্স করা যায়, আপাতত ধরে নাও, ডিটেল করার দরকার নেই। এখন দেখো এটা সলিউশন দুইভাবে করা যায়। তোমাকে বলবে নৌকাটি কত ত্বরণের সামনে যাবে, অথবা তোমাকে বলবে নৌকাটি 2 সেকেন্ডে কত দূর যাবে। ওকে, তো একটু দেখো, আমি এখানে মেইনলি ভেক্টর বিভাজনটা শেখাবো, ম্যাথটা একটু পরে দেখাচ্ছি। তো সলিউশন দুইটা দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম, এইদিকে এফ এইদিকে এফ, এদের মধ্যবর্তী কোণ কত দেখো, থিটা প্লাস থিটা কত 2 থিটা, তাহলে এখানে পেয়ে গেলাম আলফা ইকুয়ালস টু 2 থিটা। এখন আমরা তো জানি লব্ধি কোন দিকে যাবে, এই লব্ধি বল কোন দিকে যাবে, একদম মাঝখান দিয়ে যাবে, কেন দুইটা বল সমান। এখন দেখো তো লব্ধি বল এফ নিট, বা এটাকে আমরা আর বলছিলাম, কি ছিল জানি, দেখেন আমি একটু সাইড নোট লিখে দিই, আর সমান সমান ছিল 2p cos আলফা বাই 2 ছিল। ওকে, 7 নম্বর সলিউশন। দেখো 2p মানে যে কোনো একটা বল, তো 2 ইনটু যে কোনো একটা বল cos আলফা, দেখো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা ডিভাইড বাই 2, 2 2 চলে গেল, দেখো লব্ধি বল চলে আসলো 2f cos থিটা। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো তুমি যদি বলো না স্যার আমি ভেক্টর বিভাজন দিয়ে করবো, তো দেখো এবার এই এফ দেখো যার সাথে থিটা সে হচ্ছে কি cos থিটা, আর এই দিকে কাজ করবে কে sin থিটা, তাহলে এটা হচ্ছে তোমার প্রথম ব্যক্তির জন্য, যে এফ এদিকে তাহলে এইদিকে cos থিটা এইদিকে sin থিটা, এঁকে ফেললাম। আর এইদিকে দ্বিতীয় ব্যক্তি, তাহলে আবার দেখো যার সাথে থিটা সে cos থিটা, তাহলে এদিকে আরেকটা মান আসবে f cos থিটা, আর এইদিকে চলে আসবে f sin থিটা। ওকে, আচ্ছা, এখন দেখো তো এই f sin থিটা f sin থিটা, দেখো বলও সেম অ্যাঙ্গেলও সেম, তাহলে পরস্পর বিপরীত দিকে থাকলে একে অপরকে কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে। মানে বুঝালাম ব্যাপারটা এরকম, যে একটা বস্তু এদিকে 10 নিউটন এইদিকে 10 নিউটন, বস্তু কোন দিকে যাবে, কোনো দিকে তো যাবে না, তো বসেই থাকবে, এটাকে বলে নিষ্ক্রিয়। ঠিক আছে, তাহলে এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ওই দুইটা ব্যালেন্স, ওরা ব্যালেন্স করে ফেলছে, তাহলে দুইটা বাদ, শুধু রইল কে দুইজন, কোন দিকে একই দিকে, তাহলে সরি একই দিকে হলে দেখো তো লব্ধি বল তাহলে কি আসবে, নিট ফোর্স ইকুয়ালস টু 2f cos থিটা। দেখেন ভেক্টর বিভাজন দিয়ে সলভ করা যায়, লব্ধি দিয়েও সলভ করা যায়। ওকে, তো এখন আপনাকে বলবে সলিউশন তো হইল, এখন আপনাকে বলবে 5 সেকেন্ডে কত দূর যাবে, নৌকাটা প্রথমে স্থির ছিল, তাহলে আপনি লিখবেন আচ্ছা আমরা জানি s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। গতিবিদ্যা নিয়ে বড় লেকচার আসবে, টেনশন নিও না, জাস্ট দেখতে থাকো, এটা বোর্ডে তোমাদের আসছে, বোর্ড স্ট্যান্ডার্ড একটা লেকচার। তো দেখো এটা ut কত 0, তাহলে এখানে দেখো তো কি আসবে হাফ a মানে আমরা জানি f নিট বাই m ইনটু t স্কয়ার, f নিটের মান কত মাত্র বের করলাম 2f cos থিটা বাই m t স্কয়ার। এইভাবে আমরা মান বের করে নিয়ে আসতে পারবো, যে নৌকাটা যদি আগে থেকে বসে থাকে এরপর সে 5 সেকেন্ডে কত দূর যাবে, জাস্ট বসায় দাও, অঙ্ক শেষ। ওকে, তো এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আসবে হচ্ছে তোমার দেখো তোমাকে এইভাবে একটা রশি দুইটা আটকে একটা বস্তু দিয়ে দিল, এই বস্তুর ভর হচ্ছে m, দুইটা রশিতে আটকে রাখলাম, এখন বললো রশির টান কত। ওকে, তো এটা অনেক কমপ্লেক্স করা যায়, জাস্ট সিম্পল একটা কনসেপ্ট দিব যাতে তুমি ভেক্টর বিভাজনটা আপাতত যেন শিখতে পারো, নিউটনের বলবিদ্যা তো আসবেই। দেখো ব্যালেন্স হওয়ার মানে কি, এই বস্তুর ওজন কোন দিকে নিচের দিকে, আমি ধরে নিলাম এই রশির টান কত t1, ধরে নাও এই রশির টান কত t2। এখন ধরে নাও সাপোজ ওরা দুইজনই এক্স অক্ষের সাথে ধরে নাও θ1 ও এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে ধরে নাও θ2 কোণ উৎপন্ন করছে, ধরে নাও। তো এখন দেখো ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে, বস্তুর ওজন কোন দিকে নিচের দিকে। দেখো আমি একটা ওয়ার্ড বলতেছি ফ্রি বডি ডায়াগ্রাম, দেখো তো এই সমগ্র ঘটনাকে আমি জাস্ট একটা বিন্দু দিয়ে প্রকাশ করছি, তার মানে ডায়াগ্রাম বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট বল নিয়ে আলোচনা করব, এই ধরনের ডায়াগ্রামকে বলি ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, নিউটনের বলবিদ্যা দেখবো ইনশাল্লাহ। তো ভেক্টর এমন একটা চ্যাপ্টার যেটা ছাড়া নিউটনের বলবিদ্যা সামনে কোনো চ্যাপ্টার তুমি পারবা না, যদি এই কনসেপ্টে তোমার স্ট্রং না থাকে।
তো দেখো এবার T1 কে ভাঙি, তো যার সাথে থিটা সে হবে cos থিটা, তাহলে আসবে এখানে T1 cos থিটা 1, এই যে যার সাথে থিটা cos থিটা, তাহলে এইটা কি হবে স্যার sin থিটা, তাহলে আসবে T1 sin থিটা 1। আবার দেখো T2 এইটার সাথে কত গুণ উৎপন্ন করছে থিটা 2, তাহলে যার সাথে থিটা সে হবে cos থিটা 2, আর এই দিকে আসবে কত T2 sin থিটা 2। এখন যেহেতু সাম্যাবস্থায় আছে ব্যালেন্স, তাহলে বলবা এই পাশে সব বল এই পাশে সব বল সমান, তাই সে এদিকেও যায় না এদিকেও যায় না, উপরের সব বল নিচের সব বল সমান, তাই সে উপরেও যায় না নিচেও যায় না, একেবারে বৈশা আছে এখানে। ওকে, এবার দেখো সলভ করে ফেলো। তো শর্ত মধ্যে কি বলবা T1 sin থিটা 1 সমান সমান T2 sin থিটা 2, এবং উপরের দুইটা দেখো একই দিকে থাকলে যোগ, তাহলে T1 cos থিটা 1 প্লাস T2 cos থিটা 2। যোগ কেন করছি, সামান্তরিক সূত্র বলছে একই দিকে থাকলে যোগ করো, তাহলে উপরের দুইটা বল আর নিচের mg সমান, ব্যাস সলভ। এখন তোমার কাছে T1 T2 থিটা 1 থিটা 2 m যাই চাক ইকুয়েশন এইটাই, এখান থেকে তুমি ম্যাথ সলভ করে দিতে পারবা। ওকে, আশা রাখি ভেক্টর বিভাজনটা বুঝতে পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট, সর্বক্ষেত্রে লাগবে। ওকে, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ দেখি, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ধরে নাও এইটা হচ্ছে তোমার পূর্ব, এটা হচ্ছে তোমার পশ্চিম। এই কনসেপ্টটা বুঝা নাও, এটা খুবই ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। উত্তর, এটা হচ্ছে তোমার দক্ষিণ। এখন তোমাকে বললো, ল্যাঙ্গুয়েজটা নোট করে নিও, খুব ইম্পর্টেন্ট। এখন তোমাকে বললো একটা বাতাস প্রবাহিত হচ্ছে কোন দিকে, প্রথমে বললো পশ্চিম দক্ষিণে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হলে উত্তর ও পূর্ব দিকের বাতাসের উপাংশ কত হবে, বাতাসের উপাংশ কত। তো বেসিকটা স্ট্রং রাখো, নাহলে ম্যাথ সলভ করতে পারবো না। অঙ্ক ইজি, কিন্তু ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হবে। তো তোমাকে এখানে বলছে যে দেখো পশ্চিম দক্ষিণ, তার এটা পশ্চিম এটা দক্ষিণ, যেহেতু কোনো অ্যাঙ্গেল বলে না, তাহলে তুমি ধরে নিবা বাতাসটা একেবারে মাঝখান দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে বাতাস। কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অথবা 45 ডিগ্রি। কেন 45? কারণ পোস্টে কোনো অ্যাঙ্গেল বলে না, জাস্ট বলছে পশ্চিম দক্ষিণ। এরকম ল্যাঙ্গুয়েজ থাকলে বুঝছো মাঝখান দিয়ে গেছে। কত বেগে গেছে, 20 কিলোমিটার। এখন এটাকে যদি আমি এভাবে বর্ধিত করি, আশা রাখি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তাহলে এখানে 20 কিলোমিটার পার আওয়ার বেগে ফ্লো হচ্ছে। এটা 45 হলে এটাও 45, অথবা এটা 45 হলে এটাও 45, যে কোনো একটা ধরে নাও। এখন তুমি দেখো সলভ করো, যার সাথে থিটা সে কি cos থিটা, তাহলে আসবে 20 cos 45, এখানে আসবে sin থিটা 20 sin 45। স্যার এখন কি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না স্যার? তাই বলবেন হ্যাঁ পূর্ব দিকের উপাংশ এত কিলোমিটার পার আওয়ার, আর উত্তর দিকে হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার। ওকে, পারবো না? দেখো খুব ইজি, ল্যাঙ্গুয়েজ বুঝলে খুব ইজি। এখন যদি একটু মডিফাই করি, তার আগে স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এন্ড একটু যদি মডিফাই করি, জাস্ট তোমাকে বলে দিল 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে পশ্চিম দক্ষিণে বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে কোথায় চেঞ্জ হবে একটু দেখো। এইগুলো খুব ইম্পর্টেন্ট, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ওকে, এখন সেম আগের মতো বাতাস ফ্লো হচ্ছে পশ্চিম দক্ষিণের এই মাঝখান দিয়ে, কিন্তু অ্যাঙ্গেল বলছে আমার কত ডিগ্রি, 30। তাহলে দেখো এবার এইভাবে যাবে, এই দিকে বাতাস যাইতেছে। এখন দেখো 30 ডিগ্রি কার সাথে, সবসময় মাথা রাখবা প্রথমে যেই অংশটা থাকবে, প্রথমে যে টার্মটা থাকবে তার সাথে অ্যাঙ্গেল সবসময়, তাহলে অ্যাঙ্গেল হবে পশ্চিমের সাথে কত 30। মানে এটাকে বর্ধিত করো, বর্ধিত করলে এটাও হবে 30, এটা তো আমরা জানি 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন দেখো তো পূর্ব দিকের উপাংশ কত আসবে, যার সাথে থিটা সে হচ্ছে cos থিটা, বিপরীতটা হচ্ছে স্যার sin থিটা। তো sin 30 ভ্যালু হাফ। যাই হোক ক্যালকুলেটর ইউজ করে নাও, এত কিলোমিটার পার আওয়ার এত কিলোমিটার পার আওয়ার, এই হচ্ছে তোমার ভেক্টর বিভাজনের কনসেপ্ট।
তো এখানে বুঝতে পারতেছে এই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। কোন অ্যাঙ্গেল না বললে 45 মাঝখান দিয়ে যাবে, আর অ্যাঙ্গেল যদি থাকে প্রথমে যে টার্মটা থাকবে তার সাথে অ্যাঙ্গেল হবে, তারপর ভেক্টর রিলেশন অ্যাপ্লাই করে দাও। ওকে, তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আমরা লাস্ট আরেকটা প্রবলেম সলভ দেখবো, তারপর আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। দেখো লাস্ট সিচুয়েশন তোমাকে বলে দিল, সাপোজ এদিকে ধরে নাও F = 10 নিউটন। এখন তোমাকে বলবে আনুভূমিক দিকের উপাংশ কত, উল্লম্ব দিকের উপাংশ কত। তুমি বললো স্যার কি লিখলেন, এই সব ছোট ছোট ম্যাথও আসে। ওকে, তো দেখেন, তো ধরে নাও এটা সাপোজ 30 ডিগ্রি, তার বলবেন আনুভূমিক দিকে উপাংশ কত, তাহলে বলবেন আপনি স্যার 10 cos 30 এত নিউটন, এদিকে আসবে 10 sin 30 এত নিউটন। ওকে, এই সিম্পল কনসেপ্টটা মাথায় রাখবেন। এই কটা কনসেপ্ট যদি আমরা বুঝে থাকতে পারি, এখন আমরা যে কোনো ফরেন বই, যে কোনো অ্যাডভান্স প্রবলেম, এই রিলেটেড প্রবলেম সলভ করতে প্রস্তুত। তোমাকে আমি এতক্ষণ সিচুয়েশন বুঝাইলাম, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। তার আগে এই পর্যন্ত সুন্দর মতো প্রথম থেকে একটা সামারি করে নাও, কারণ ম্যাথমেটিক্স করার সময় সূত্র মনে না রাখলে তোমার বুঝতে অসুবিধা হবে, কারণ আমি তো র্যান্ডম সূত্র লিখে চলে যাব। তুমি সামারি করো, আগে সূত্রগুলো একদম সুন্দর মতো ওভারভিউ একটা দিয়ে দাও। ওকে, তো স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো নোট করে নাও, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি।